পড়েছে যে উঠবে, খেয়েছে যে সে হজম করবে, নোংরা যে করেছে সে পরিষ্কার করবে। দিস আর দি স্লোগান। আমরা দৌড়াচ্ছি সামনে কিন্তু চলে যাচ্ছি পেছনে। এটা কি করে হচ্ছে? সারাটা ছাত্র জীবন হারিকেনের আলোয় পড়ার পর আমাদের ওই বাড়িতে ইলেকট্রিক এলো। আমার স্ত্রী যদি আমার জীবনে না আসত, আমার সাহিত্যিক হওয়া হতো না। নমস্কার। এই যে আপনাদের সামনে আজকে আমি বসে আছি, সেটা একা আমি বসে নেই। আমার সাথে, এই রাহুলের সাথে একটা বাচ্চা রাহুল বসে আছে, যার শৈশব আচ্ছন্ন এই মানুষটার দ্বারা। সে বাবা মাকে মিথ্যে কথা বলতে গিয়েও একটু থমকাতো, কারণ রুকুসুকু তো কোনোদিন মিথ্যে বলেনি, পলাশ তো তার মা বাবাকে কখনো মিথ্যে বলেনি, শিউলি কি কোনোদিন মিথ্যে বলেছে? সুধাংশুবাবুর কেমন লাগবে যদি জানে তার ভাগ্নে মিথ্যে বলেছে? তারপর সেই শৈশবে আচ্ছন্ন জীবনটা যখন কৈশোর পেরিয়ে যৌবনে পৌঁছলো, তখন হাতে এলো মাপা হাসি, চাপা কান্না, শ্বেত পাথরের টেবিল, তারপর আস্তে আস্তে লোটা কম্বল। আর কি বলে দিতে হবে, কে সে? আমাদের কিংবদন্তি। আমার 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 কি বলে বোঝাতে পারবো না। আজকে এখানে আসছি ভেবে আমার সারা রাত ঘুম হয়নি। সঞ্জীব জেঠু, সঞ্জীব চট্টোপাধ্যায়। নমস্কার রাহুল, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, তুমি আসার আগে আমি ভাবছিলাম যে রাহুল কার কাছে আসছে। লাস্ট বিট অফ অতীত। খাওয়া দাওয়া সময়ের ভোজ টেবিলে একটি অতীত এখনো প্লেটে আটকে আছে। আই এম লাইক দ্যাট। একটা বিরাট দীর্ঘ জীবন। আচ্ছা, যেটা পড়ে রয়েছে সেটা তো তার মানে ডেজার্ট, কারণ খাবারের শেষে রয়েছে। তাহলে তো একজন মিষ্টি মানুষের কাছে আসা গেছে। ডেজার্ট বলো, তাহলে মরুভূমি। আচ্ছা, সে মরুভূমি সম্পর্কে আমার একটা খুব ভালো উপমা। দেখো, একটু অতীতে যাই। অতীতে আমার ছেলেবেলাটা খুব নিঃসঙ্গ। ছোটনাগপুর মালভূমিতে। হ্যাঁ, ছোটনাগপুর মালভূমিতে। তাও কেন? আমি জন্মাবার, আমি আমার মাকে আবছা মনে পড়ে। 5 বছর বয়সে। 5 বছর বয়সে। এবং আমার মাকে যে মনে পড়ে না, সেই মনে পড়াটা কিন্তু ভালোই, কিরকম একটা ছায়া ছায়া, একটা অদ্ভুত স্বপ্নের মতো। যেমন ধরো, আমি বলছি, একটু ডিটেলস বলছি। আমার মা খুব সুন্দরী ছিলেন, এবং শুনেছি, এগোর আমার শোনার কথা, মা খুব সুন্দরী ছিলেন এবং তার মাথার চুল খুলে দিলে পায়ের কোমর ছাপিয়ে অনেক দূর অব্দি নেমে যেত, 1 নম্বর। 2 নম্বর, খুব শৌখিন ছিলেন, আর লম্বা লম্বা হাতের আঙুল ছিল। তা সেই মা, তাকে তো আমি অস্পষ্ট 1-2 ঘটনা আমার মনে পড়ে। যেমন আমাদের এই বাড়িতে না, আমাদের পুরনো বাড়ি, সে লোটা কম্বলের বাড়ি, যে বাড়িটা ডাচেদের ছিল। হ্যাঁ, সে বাড়িটা একটা অদ্ভুত কনস্ট্রাকশন। একটা সামনের দিক, তারপরে একটা এল শেপের বাড়ি, এবং সেটা সামনের কুটিঘাট রোড, বড় রাস্তা, ওখান থেকে শুরু করে পেছন দিকে অনেক দূর গিয়ে আর একটা গলিতে গিয়ে পাঁচিল দিয়ে শেষ হয়েছে। এবং সেটাকে বলা হতো ভূতের বাড়ি। তার কারণ ওটা ওলন্দাজদের বাড়ি ছিল। এই বরানগর একসময় ডাচেদের ছিল। এবং এই তুমি যে রাস্তাটা দিয়ে এলে, কুটিঘাট রোড, কুটিঘাট, দেখো এখানে সমস্ত সেকালের গঙ্গার ঘাটগুলো সব জমিদাররা করতেন। এবং জমিদাররা করলে কী হতো, প্রত্যেকটা ঘাটের সঙ্গে একটা করে জমিদারদের নাম থাকতো, কিন্তু কুটিঘাট এর কোনো নাম নেই। কুঠি বাড়ি। কুঠি বাড়ি কাদের বাড়ি? মানে পর্তুগিজদের কুঠি বাড়ি। এই রাস্তার দুপাশে যত বাড়ি ছিল, সেই সব বাড়ির একটা অদ্ভুত পিকিউলিয়ারিটি ছিল। নিচের দিকে জানলা নেই বললেই চলে, একটা দরজা, কেন গুদাম টাইপের। কারণ এই ডাচেরা তখন এখানে ব্যবসা করতো, তুলো, সোরা, তারপরে গন্ধক ইত্যাদি ইত্যাদি সব। এবং এই কুটিঘাট, গঙ্গার নাব্যতা তখন এতটাই ছিল যে জাহাজ এই কুটিঘাটে এসে লাগতো, তাই এখান থেকে মাল তুলতো। তা কুঠি বাড়ি, কুটিঘাট, তার থেকে কুটিঘাট হয়েছে। তারপরে তো গঙ্গাতে পড়ে পড়ে এরম হলো। তা যে বাড়িটা আমার ছেলেবেলার, যেটা লোটা কম্বলের বাড়ি, সেই বাড়িটা আমার ঠাকুরদাদা কিনেছিলেন। আমার ঠাকুরদাদা ছিলেন একজন খুব গুণী পণ্ডিত মানুষ, এবং তার ইতিহাস
একতারাতে যে সুর বাজে বলে আমার একটা বই আছে না, তাইতে আমি এই ঠাকুরদার কথা আছে। উনি 7-8 বছর বয়সে তিনি তারকেশ্বরে তাদের জমিদার। লোটা কম্বলেও তো হ্যাঁ হ্যাঁ আছে, এই যে আছে আছে হ্যাঁ। তা কপাল খুলে গেল। হ্যাঁ তা তা উনি সেই প্রপার্টি, তারও মা বাবা দুজনই তখনকার কালে মৃত্যুটা খুব হতো, কলেরা, expectancy কম ছিল। তারপরে বর্ধমান ফিভার ইত্যাদি ইত্যাদি। না, মানুষ এমনি বাঁচতে দিলে অনেক দিনই বাঁচত, কিন্তু অসুখের আক্রমণ। তা সেই কারণে উনি 7 বছর না 8 বছর বয়সে পৈতে হওয়ার পর তিনি গৃহত্যাগ করেন, কারণ খড়ি কি ঘটিবাটি ছোঁড়াছুঁড়ি হচ্ছে। উনি দক্ষিণে এই কুটিঘাটের ঘাট পেরিয়ে এই কুটিঘাটে এলেন, এসে একটা দোকানে পা ছড়িয়ে বসছেন, ন্যাড়া মাথা, গলায় পৈতে, গান গাইছেন, খুব ভালো গান গাইতেন ছেলেবেলার থেকে। তা তখনকার দিনের মানুষ তো, সে একটা চিঁড়ে মুরগি ইত্যাদির দোকানের মালিক, সে দেখে বলছে, তুমি কোথা থেকে এলে খোকা, নতুন মনে হচ্ছে। তখন উনি বলেছেন, আমি ওদিক থেকে এসছি। চলে এলে কেন? বললে, আমি আর বাড়িতে থাকবো না। বলছে, ঠাকুর তোমার কিছু খাওয়া দাওয়া হয়েছে? পইতে আছে তো। তা উনি তখন ওই একটা মাটির মালসায় দই দিয়েছেন, চিঁড়ে দিয়েছেন, কদমা দিয়েছেন, উনি মনের আনন্দে খাচ্ছেন। এমন সময় এখানকার সবচেয়ে বড় ডাক্তারবাবু, তিনি জুড়ি গাড়ি করে বিকেলে একটু বেড়াতে বেরোতেন, তারপরে এখানকার জমিদার বাড়িতে বাড়িতে চিকিৎসা করতেন। তিনি দেখে একটু দেখছেন একটা ছেলে ভালো গানও হয়েছে, তাকে ডাকলেন। ডাকার পর বললেন, তুমি কে? আমার ঠাকুরদাদা আর কি, তিনি আপরাইট ছিলেন। তিনি সব গড়গড় করে বললেন, উঠে এসো আমার গাড়িতে। গাড়িতে উঠলেন এবং দেখো আশ্চর্য, সে মানুষগুলো চলে গেছেন, কিন্তু রাস্তাগুলো আছে। এই যে রাস্তাটা এই আমার বাড়ির সামনে দিয়ে, এই রাস্তাটা তখন এই দিক দিয়ে গিয়ে একটা ভুতুড়ে জায়গায় যেত। সেই জায়গাটার নাম হচ্ছে বরদা বসাক। এই রাস্তাটার নাম বরদা বসাক স্ট্রিট, আর ওটাকে বলা হতো বসাক বাগান। আর ওখানে আবার হরিধন দা বলে একজন ঐতিহাসিক মানুষ ছিলেন, যিনি এখানে ওই বেনারসি শাড়ি আনলেন, এবং তারও ইতিহাস অদ্ভুত। তখনকার কালের বাঙালির খুব অ্যাডভেঞ্চারাস ছিলেন। বরদা বসাক ছিলেন ওই সপ্তগ্রামের ব্যবসা, হ্যাঁ, সেখান থেকে ওখানকার ব্যবসা মিটে যাবার পর উনি এলেন বড়বাজারে। বড়বাজারে এসে খুব ফ্লারিশিং ব্যবসা করলেন। তখন তো পর্তুগিজদের লুটপাট আরম্ভ হয়ে গেছে। পর্তুগিজরা করলেন কি, তার স্ত্রী ছিলেন খুব সুন্দরী, তার স্ত্রীকে ইলোপ করলো এবং বরদা বসাককে মারার চক্রান্ত করলো। তিনি তখন প্রাণ ভয়ে পালাতে পালাতে এইখানে এসে হাজির হলেন। তাই এখানে ওই যে বরদা বসাক এবং হরিধন দা, এই দুজন ঐতিহাসিক পুরুষ। আমরা ইতিহাস বিমুখ, স্বামীজি বলে গেছেন না, আমরা ইতিহাসের ধার ধারি না, ইতিহাস বিমুখ। এবার হরিধন দার ইতিহাস শোনো। 7 বছর 16 বছরের ছেলে, তখন তো এখানে জাহাজ আসতো, জাহাজের হোল্ডের মধ্যে লুকিয়ে বসে আছেন। সেই জাহাজ চলে গেল ম্যানচেস্টার। সেইখানে তিনি, আমি এখন ভাবি আমি যদি হতাম কি করতাম। ম্যানচেস্টারে তিনি নেবে, ওখানে তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কী করে আরও ভালো কাপড় বোনা যায় শিখে বেনারসে এলেন। বেনারসে এসে প্রথম অনেক তাঁতি জোগাড় করে ওই পদ্ধতিতে বেনারসি শাড়ি, তুমি দেখবে সেকালে তখন প্রত্যেকটা স্টেশনে দেয়ালে এই বিজ্ঞাপন থাকতো, জওহরলাল পান্নালাল বেনারসি শাড়ি। তাহলে এই দুজন, আর এই রাস্তা দিয়ে তো ঠাকুর হেঁটে গেছেন। ওই রাস্তায় তো স্বামীজি ভবনাথ চট্টোপাধ্যায় কাঁধে হাত দিয়ে ছোলা ভাজা খেতে খেতে গঙ্গায় গেছেন। বড়নগরেই তো মনে হয় প্রথম আশ্রম। হ্যাঁ, সে আশ্রম এখানে রয়েছে তো বড়নগরে। আর ওইখানে যে একটা বিরাট আস্তাবল ছিল, সেই আস্তাবলে হাতি থাকতো, এবং সেটা হচ্ছে টাকির মুন্সি জমিদারদের আস্তাবল। আস্তাবলটা অদ্ভুত, সেটা একটা লম্বা বাড়ি, ওপরের বাড়িটা খুব সুন্দর, এবং সেখানে ব্রাহ্ম নেতা শশীভূষণ, তিনি ওখানে মদ্যপান নিবারণী সমিতি এবং একটা গ্রন্থাগার করেছিলেন। ওই যে মদ্যপান নিবারণী সমিতি মানে তখন মদ্যপানের কি অবস্থা চলছে, মদ্যপান নিবারণী সমিতি এবং একটি লাইব্রেরি, পিপলস লাইব্রেরি, সেইখানে স্বামীজি আসতেন। এবং সেই লাইব্রেরিটা উঠে গেল ওই যেখানে স্বামীজিরা যেখানে প্রথম মঠ করলেন, পরবর্তীকালে সেখানে চলে গেল। আর এই আস্তাবলটা এখন যেমন হয় 5 তলা না 10 তলা একটা বাড়ি হয়েছে, যাকে ইউরোপ হলে ঠিক সংরক্ষিত হতো। স্বামীজির কিচ্ছু স্বামীজির কথা মনেই রাখলো না। এবং তুমি আশ্চর্য হবে শুনলে, ওই লাইব্রেরিতে
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সমস্তগুলো খণ্ড ছিল। এবং তুমি তো জানো স্বামীজির মেধা, স্বামীজির প্রায় ওই এক পাতা দেখলে। হ্যাঁ, উনি ওপর নিচ ওটা পুরো মুখস্থ ছিল। এবং সেই এনসাইক্লোপিডিয়ায় আমি নিজে দেখেছি ওর হাতের সই ছিল। কেউ আমরা তো প্রিজার্ভ করতে জানি না, আমরা ধ্বংস করতে। তার ব্যাপার হলো কি, সেই বাড়িটা আমার দ্বীপ্রহর। মা চলে গেছেন। আচ্ছা, মায়ের পরে আমার জ্যাঠামশাই আমাকে খুব ভালোবাসতেন। আমার যে জ্যাঠাইমা, এই কথাগুলো আমি বলছি, বলার প্রয়োজন। হ্যাঁ, তা আমার জ্যাঠাইমা, দেখো, আমার জ্যাঠাইমা ছিলেন রেঙ্গুনের মেয়ে। সেখানে লেখাপড়া শেখা এবং খানিকটা ব্রাহ্ম ভাবাপন্ন। মা চলে যাবার পর যা কিছু তৈরি করা, একটা ক্যারেক্টার তৈরি করা, সেটা কিন্তু আমার জ্যাঠাইমার হাতে হয়েছে। চুল কি করে আজরাবো, চুলের সিঁথিটা মাঝখান দিয়ে যাবে না পাশ দিয়ে যাবে, তিনি ওগুলো অবজার্ভ করতেন। 2-3 বার আজরে বললেন না, মাঝখান দিয়ে যাক। আচ্ছা, তারপরে হচ্ছে ঠিক সময়ে দাঁত মাজা, ঘুম থেকে ওঠা, এবং নো শ্যাবি ড্রেস, সবসময় ফিটফাট, হ্যাঁ, পায়ে বুট জুতো। উনি একবারে আমার টেস্ট তৈরি করে দিলেন। এবং আমি যখন দুধ খেতে বায়না করতাম, তখন তিনি, আমার এখনো এটা মনে আছে, দুধ খাবে না মানে, দুধ তো খেতেই হবে, এই গোল পোস্ট থেকে বল মারবে, ওই গোলে ঢুকে যাবে, ব্যাস আমি দুধ খেয়ে নিলাম। এই যে একটা ছেলেকে একটা সাইকোলজিক্যালি কিভাবে বুস্ট করতে হয়। এবং ওই পুরনো বাড়িতে দোতলায় একটা খুব সুন্দর ঘর ছিল। সেই ঘরের মেঝেটা ছিল একদম তেলা চুকচুকে স্লেটের মতো। সেইখানে প্রতিদিন দুপুরবেলা আমার ওই এক ঘর এক মেঝে হাতের লেখা, হ্যাঁ, যত রকমের হাতের লেখা আছে আমাকে লিখতে হতো। এক মেজে লেখা হলে তারপরে আমার লুডো খেলার ছুটি বা যা হয় হতো। উনি সাজিয়ে গুজিয়ে দিতেন এবং আবার এরকম একটা লাল রিবন এখানে আটকে দিয়ে বলতেন, তুমি ভলেন্টিয়ার। এই যে ইম্যাজিনেশনটা চালানো, এটা কিন্তু একালে কেউ করে না। একটা একটা ছেলে বা মেয়ে বড় হচ্ছে, তার সামনে একটা বিরাট জগতের দরজা খুলে দেওয়া। একটা বিরাট জগতের দরজা খুলে দেওয়া মানে নিজেকে বের করা। আমি যদি নিজেকে প্রকাশ করতে না চাই, কারোর বাবার ক্ষমতা নেই আমাকে প্রকাশিত করে, আমি করব, এটাই তো আমার প্রথম সংকল্প। আই উইল ডু ইট। এরপরে আমি যদি না পারি, তখন আমি কারোর সাহায্য নেব। বাট ইউ হ্যাভ টু ডু ইট। পড়ে গেলে তো তখন আমার বাবাও খুব এই বিলিতি ডিসিপ্লিন। হয়তো খেলতে খেলতে পড়ে গেছি, কেউ এগিয়ে এসে আমায় তুললো না, তুমি উঠবে। পড়েছে যে সে উঠবে, এরকম স্লোগান। পড়েছে যে উঠবে, খেয়েছে যে সে হজম করবে, নোংরা যে করেছে সে পরিষ্কার করবে। দিস আর দি স্লোগানস। এগুলো আমি ছেলেবেলার থেকে শুনতে। আর মিথ্যে কথা বললে 1 মাস কথা বন্ধ। এবং এটা আমার বাবার একটা অদ্ভুত পানিশমেন্ট ছিল। আমার এখনো মনে আছে, বাবা খুব একটা ক্যালকাটা কাস্টমসে একটা খুব ভালো চাকরি করতেন। তা কাস্টমসে তো অনেক রকমের সব জিনিস আসতো কনফিসকেটেড, এবং তারপরে সেগুলো আবার বিক্রি হতো। আমি কাস্টমসের এই নিলামে আমিও পরবর্তীকালে যেতাম, অনেক ভালো ভালো কলম বিক্রি হতো। তা সেই নিলামে বাবা বোধহয় একটা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের এরকম একটা জায়গা, যেখানে মানে দুধের দেশ, একটা মিল্ক পাউডার, তাতে আবার আইসক্রিম ফ্লেভার, সেই এনে রেখেছেন। দুপুরবেলা কেউ তো নেই, সবাই চলে গেছেন, আমি আর একটা বাড়ি একা, আর কতগুলো গাছ আর পাখি, আর তখন খুব বাঁদরের রূপ পাচ্ছিল। তা আমি ঘুরে ঘুরে দেখছি কি খাওয়া যায়, যা কিছু খাবার, তেঁতুল, ভেলিগুড় সব শেষ হয়ে গেছে। হঠাৎ ওই কৌটোটার দিকে নজর পড়লো। আমি একটা টুল লাগিয়ে কৌটোটা খুলে একটুখানি খেয়েছি। খেয়ে এবার ঢাকনাটা সেভাবে বন্ধ করতে পারিনি। বাবা এলেন অফিস থেকে, কৌটোটা কোনো কারণে তার প্রয়োজন হয়েছিল না, বললেন কে খুলেছিল? আমি এখন নির্ভেজাল মিথ্যে কথা, তুমি? তুই জানি না, আমি খুলিনি। বাবা আমার দিকে তাকালেন, এবং ওই রকম একটা কস্টলি বিলিতি জিনিস, ইম্পোর্টেড, তিনি নিয়ে গিয়ে আমাদের বাগানে একটা গাছের তলায় ঢেলে দিলেন আমার চোখের সামনে। এই যে একটা কি ধরনের মানে পানিশমেন্ট, আমাকে কিচ্ছু বললেন না। তো এইরকম একটা সিস্টেম থেকে বড় হওয়া, এই বড় হওয়াটার যে ডিসিপ্লিন, জীবন যদি ডিসিপ্লিন না হয়। আচ্ছা, এখানে আর একটা কথা বলা দরকার,
প্রথম কথা হচ্ছে লেখাপড়ার জীবনে তুমি লেখাপড়া শেখো। তখন কিন্তু গল্প, উপন্যাস বা তখনকার কালের যে ছোটদের লেখা টেখা এগুলো পড়লে বাবা ভীষণ রেগে যেতেন, আচ্ছা। রেগে যেতেন। কিন্তু আমার জ্যাঠামশাই একটু এনকারেজ করতেন। আমার মনে আছে এখনো একটা পুজো সংখ্যা, তখন এখানে 3টে লাইব্রেরি ছিল এবং ঠাসা মেম্বার, তখন লাইব্রেরি হ্যাবিটটা ছিল। আমি একটা পুজো সংখ্যা হ্যাঁ নিয়ে এসে আমাদের দোতলা বাড়ি, রাস্তার পর দোতলা বাড়ি, সেখানে আমার ওই শ্বেত পাথরের টেবিলের যে টেবিলটা, সেই টেবিলের শ্বেতপাথরটার ওপর আরামসে বসেছি, বেঞ্চির ওপর পা রেখেছি, সামনে খোলা ফ্রেঞ্চ উইন্ডো, কোনো গ্রিল টিল নেই, দক্ষিণে হু হু করছে গাছপালা, পাখি, মনের আনন্দে বই পড়ে যাচ্ছে। এত ইনগ্রস্ট হয়েছি। বাবা যে সেদিন তাড়াতাড়ি অফিস থেকে আসতে পারেন মনে ছিল না। বাবা পা টিপে টিপে উঠেছেন। বাবার পায়ে সবসময় একটা ঝকঝকে জুতো থাকতো। তিনি এই ব্যাপারে খুব ব্রিটিশ ছিলেন। জুতো ঝকঝকে হবে, পোশাক পরিষ্কার ধবধবে। খপ করে আমার হাত থেকে বইটা টেনে নিলেন। হ্যাঁ, নিয়ে সেই সময় বোধহয় আমার লেখাপড়ার পাঠ্যপুস্তক পড়াই উচিত ছিল। তখন কালে তো রান্নাঘরে জোড়া জোড়া উনুন থাকতো, এক জোড়া উনুন, একটাতে রুটি হবে, একটাতে তরকারি হবে, এবং সেখানে নিয়ে গিয়ে আমার চোখের সামনে বইটা উনুনে ফেলে দিলেন। বইটা তো পড়লো, কিন্তু বইটা তো লাইব্রেরির। রাত্রির বেলা খুব ভয় পাচ্ছি। জ্যাঠামশাই আমাকে তো নিয়ে শুতেন, খানিকক্ষণ আদর করে, কিচ্ছু ভেবো না, কত দাম? 2.5 টাকা, কাল সকালে আমি তোমায় দিয়ে দেবো। তাই এইরকম একটা পরিবেশ থেকে একজন কি করে সাহিত্যের জগতে ঢুকবে, এইখানে একটা অদ্ভুত ব্যাপার। যেই আমি ম্যাট্রিক পাস করলাম, কেমিস্ট্রি নিয়ে তো পড়েছি। হ্যাঁ, কেমিস্ট্রি নিয়ে পড়লাম। ম্যাট্রিক পাস করলাম যখন, আমি ম্যাট্রিক লাস্ট ম্যাট্রিক, তারপরে স্কুল ফাইনাল হলো 1950। সেই সময় আমি অবাক হয়ে গেলাম। বাবার অফিসের যে লাইব্রেরি, সেই লাইব্রেরিটা বাবার চার্জে থাকতো। বাবা আমাকে ইংরেজি বই, পিরান্দিলোর বই, এই বই পড়ো, এইবার তোমার পড়ার সময় এসছে। তাই এই যে একটা কি ব্যাপার, যখন লেখাপড়া মানে যখন ছাত্র, তখন ছাত্র জীবনের অধ্যয়নং তপ, এবং তারপরে যখন সেটা আমি যখন আমার ভেতরে আর একটা সেলফের জাগরণ ঘটছে, তখন কিন্তু তিনি এইটা ইনস্টিগেট করছেন, তুমি পড়ো। আবার তিনি নিজেও তো কেমিস্ট ছিলেন, আমাদের বাড়িতে ল্যাবরেটরি ছিল, এবং তার যে সংগ্রাম ছিল সেটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সেটা হচ্ছে দেশি দিয়ে বিদেশিকে হাঁটাবো। তখনকার কালে একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল, গান্ধিয়ান একটা, হ্যাঁ গান্ধিয়ান না, ব্যাপার হচ্ছে তখনকার কালে অনেক কিছু এখানে ছিল না। যেমন ফাউন্টেন পেন ইঙ্ক, ফাউন্টেন পেন ইঙ্কের একটা আলাদা কোয়ালিটি থাকবে, তার ফ্লো। এই ফাউন্টেন পেন ইঙ্ক এখানে কেউ করতো না। এখানে না, তখন আসেনি সুলেখা, তখন পিএম বাগচির ওই ক্যাপসুল গুলি, হ্যাঁ, সেইটা জলে গুলতে হতো, তার সঙ্গে আবার একটু গাম দিতে হতো, তারপরে খাগের কলম, তাই তো। বাবা প্রথম এই ফাউন্টেন পেনিং তখন বিলেত থেকে আসতো। কড়ি জানেন, কড়ি মানে কড়িতে প্যাক করা, এবং কলকাতার হোয়াইট হয়ে লেডলয় বিক্রি হতো। বাবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন, বললেন আমি এমন ফাউন্টেন পেন তৈরি করব, যত শুকোবে তত তার জেল্লা বাড়বে। তাছাড়া তিনি কালি তৈরির একটা দপ্তর করলেন আমাদের ওই পুরনো বাড়িতে, এবং সবকিছু ভেষজ উপাদানে তৈরি। হ্যাঁ, আচ্ছা, তারপরে করলেন আলতা, স্নো পাউডার, টুথ পাউডার, এভরিথিং, টুথপেস্ট করারও পরিকল্পনা ছিল। আর সেকালে বেঙ্গল ক্লাব ছিল ব্রিটিশদের, খুব সাহেবরা যেত, এবং সেখানে সিরাপ বলে একটা জিনিস, তারা নন অ্যালকোহলিক সিরাপ, সেই সিরাপের বৈশিষ্ট্যটা এই, দ্যাট শুড বি ফোমিং, অর্থাৎ গেলাসে যখন ঢালা হবে তখন ফোম উঠবে, এবং যার ফোম বেশি উঠবে সেটাই ভালো, দ্যাট ইজ ভেরি মাচ এনজয়িং। তা বাবাকে বললেন নিয়ে আসুন আপনার সিরাপ, আর আমার এখানে বিলিতি সিরাপ, দুটো এবার পরীক্ষা হচ্ছে। তাদের সিরাপ হয়তো 1 ইঞ্চি 2 ইঞ্চি কি 3 ইঞ্চি ফোম হলো, বাবা যেই ঢাললেন সেটা 10 ইঞ্চি ওপরে, অ্যাকসেপ্টেড। তাহলে বাবার কালি, বাবার সিরাপ, বাবা তখনকার কালে মেয়েরা আলতা পরতই পরতো, এবং সিঁদুর। আলতা আজকে পরলে কাল উঠে যায়, বাবার গ্যারান্টিড আলতা 1 মাস থাকবে,
সে তুমি যেমনই থাকো। তো এরকম ল্যাবরেটরি সারাদিন ধরে টিপ টিপ করে কালি ফিল্টার হয়ে পড়ছে, আর আমি চুপ করে শুনছি, হ্যাঁ, দেখছি আর একা ঘুরে বেড়াচ্ছি সারা বাড়িময়। তো এইরকম একটা জায়গায় এইখানে এই যে লোনলিনেস, এটা আমাকে কল্পনা বিলাসী করলো। গাছপালা ইত্যাদি, পাতা, পাখি, হ্যাঁ, তাদের কথাবার্তা। তারপরে নিচে ছোট্ট একটা বাগান ছিল, সেখানে একটা বড় নিম গাছ ছিল। মাঝে মাঝে সেখানে নিয়ে গিয়ে নিম গাছের তলায় বসে ভাবতাম আমি অযোধ্যায় এসেছি। আবার কিছু কিছু লুচি পাতা, এক ধরনের গাছ আছে, তাদের আমরা বলতাম লুচি পাতা, গোল গোল, সেই দিয়ে আবার বনভোজন হতো। মানে ওই কেউ খেত না, ভাগ করতো। পাতাল লুচি, কাঁকড়ের আলুর দম ইত্যাদি ইত্যাদি। তা এইরকম ওই ওই বাগানটা, একটা নিম গাছ, একটা ডুমুর গাছ, একটা ভালো পেয়ারা গাছ ছিল, আর অজস্র পাখি, ময়না, টিয়া, তখন তো গঙ্গার ধার, অনেক পাখি আসতো। ওইখানে দুপুরটা কাটতো। তারপরে যখন সন্ধে হয়ে আসতো, একা ওই বাড়িতে একটা কিরকম ভয় ভয় করতো। তখন নেবে গিয়ে রাস্তার রকে বসে থাকতাম, এবং অনেক দূর থেকে শুনতে পেতাম জুতোর শব্দ। বুঝতাম বাবা আসছেন। তখন ঢুকতাম, এবং ঢোকা মাত্রই বাবা জামা কাপড় ছাড়ার পর নিয়ে এসো, কি নিয়ে এসো, উনি যে হোম টাস্ক দিয়ে গেছেন সেগুলো করেছি কিনা, যোগ বিয়োগ গুণ ভাগ সরল করো, তারপরে অনুবাদ করো, এগুলো সব নিয়ে ভয়ে ভয়ে হাজির হতাম। হ্যাঁ, এই 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 যে পদ্ধতিটা, এই যে একটা সংসারের উপরে কন্ট্রোল, আর ওই যে মিথ্যে কথা বলার ফলে পুরো দুধটা চলে গেল ওখানে, আর এই যে একা একা প্রকৃতির সঙ্গে থাকা। একবার বাঁদরের পাল্লায় পড়লাম, সেটা হচ্ছে তখন বরানগরে প্রচুর বাঁদর আসতো। পুজো, দুর্গা পুজোয় আমার জ্যাঠামশাই করতেন কি, তখনকার কালে, আমি বলছি এগুলো একালে কেউ ভাবতে হবে না, তখন একটা বিলিতি কোম্পানি ছিল, কোম্পানির নামটা বলবো, একটা বিনি, বিনি বাকিংহাম কর্নেটিক, সাউথ ইন্ডিয়ায়। বাকিংহাম কর্নেটিক করতো কি, এরকম বই, পুজোর আগে বই, এরকম বিস্কুটের আকারে কাটা কাপড়ের স্যাম্পল, জোড়া জোড়া, প্যান্টের কাপড়, জামার কাপড়, অমুক কাপড় তমুক কাপড়, জ্যাঠামশাই ওই একটা আনতেন, এনে বলতেন বলো এবারে পুজোয় কি হবে। আমি দেখিয়ে দিতাম, একটা ক্রিম কালারের প্যান্ট হবে, আর একটা এই কালারের জামা হবে। তখন আবার একটা জামার স্টাইল বেরিয়েছিল আমেরিকান কপ। আমেরিকান কপ মানে এই হাতের যেটা ফোল্ডটা ডবল হবে, এবং সেটা আবার বোতাম লাগাবে, ওইরকম একটা জামা। তা পুজো তো হয়ে গেছে, তা এখন তো জামা ফেলে রাখা যায় না, দুপুরবেলা পরে নিজেই ঘরময় ঘুরে বেড়াচ্ছে যেন কত বেড়াতে যাচ্ছে। ওটা হঠাৎ মনে হলো আমার একটা সিকিতে ঘুড়ি আছে। ঘুড়ি আপনি কতগুলো হয় জানেন, সিকিতে, আধে, একতে, দোতে। তখন এখানে প্রচুর ঘুড়ি উঠতো, সরস্বতী পুজোয় ওরা আকাশ ছেয়ে যেত। তো একটা সিকিতে ঘুড়ি ছিল, আর যে ছাত্রার কথা বলছি সেই ছাতে কোনো আলসে ছিল না, নাড়া ছাদ। আর সেই সময় বড়নগরে একটা বাঁদর খুব মানে আক্রমণ করতো, এরকম করে ঘুড়িটা উড়াচ্ছে উড়াচ্ছে, হঠাৎ থেকে সেই বাঁদরটা পেছনে এরকম করে বসে আছে, সেবার আমাকে আক্রমণ করবে। হ্যাঁ, করলো, এক লাফে আমার পেছন দিয়ে এইখানটা ধরলো আর পেছনটা ধরলো, জামাটা ছিঁড়ে গেল, কনুইটা গর্ত হয়ে গেল নোকেতে। আমি এক লাথি মারলাম, মারতে ক্যাক করে দূরে পড়লো। এবার ছাতের ওই যে 10টা সিঁড়ি এক লাফে, তারপরে বাঁকের 10টা সিঁড়ি এক লাফে নেবে, রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, বাঁদর নেবে এসছে। 20টা ডিম ছিল একটা ঝুড়িতে, সেগুলো ভেঙেছে, ভেঙে তারপর সে যা করার করে বেরিয়ে চলে গেল। এবার তো এটা কেটে গেছে, জামা তো ছিঁড়ে গেছে, বাবা তো আসবেন। তখন আমাকে, যিনি বাবারই বন্ধু, আমাকে ইংরেজি পড়াতেন, তা আমি তাকে বলতাম মাস্টার জ্যাঠা। তার বাড়িতে গেছি, মাস্টার জ্যাঠা, জ্যাঠাইমা, জ্যাঠাইমার কি লাগাবেন, তত হাতে আয়োডেক্স ছিল, ওখানটা আয়োডেক্স লাগিয়ে দিলেন, আরো জ্বলবে, আরো চলে গেল। আয়োডেক্স লাগিয়ে তাতে খানিকটা পটি মেরে দিন, আমি এবার ওটাকে চাপা দিয়েছি। বাবা এসে বললেন হঠাৎ ফুল শার্ট জামা পরে বসা হলো কেন, মিথ্যে কথা তো বলবো না, আমি বললাম এই এই ঘটনা হয়েছে। আয়োডেক্স লাগিস, কি কাণ্ড। আবার আবার উনি ঠিকঠাক করে দিলেন। তা এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা বোধহয় জানেন ফ্রেমিং অফ মাইন্ড, একটা মনকে তৈরি করে। প্রথম হচ্ছে যে দেখতে শেখা। পরে যখন আমি বই বই পড়তাম, তখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার খুব বন্ধু হলেন। তার একটা জায়গায়, একটা আরণ্যকে একটা লাইন আছে,
গাছকে বন্ধু করো, সে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। মানুষের সঙ্গে বন্ধুত্ব করে কোনো সুখ নাই। তা আমি গাছকেই বন্ধুত্ব করেছিলাম। ফলে গাছপালা, আকাশ আর গঙ্গা, এই গঙ্গা তো এখান থেকে কয়েক পা দূরেই গঙ্গা। গঙ্গা যে আমার কি, গঙ্গা আমার মা। এবং সে একটা অদ্ভুত ব্যাপার। আমি খুব ভালো সাঁতার কাটতে পারতাম। তা আমার আরেক বন্ধু ছিল এই পাড়াতে, সেও আমারই মতো মাতৃহারা, এবং কেউ তো নেই। দুপুরবেলা একদম বেওয়ারির স্বাধীনতা, এবং দুজনের মধ্যে আমাদের একজন ইনফরমার ছিল, সেই সব খবর দিতে হয় এই গঙ্গা কিন্তু ভরে গেছে। ভরে গেছে মানে সমস্ত ঘাটপাট ডুবে গিয়ে একদম টইটম্বুর জল। তখন আমরা একটা হাফ প্যান্ট পরে গামছা বেঁধে না, সে দুটোই হোক, আড়াইটি হোক, তিনটে হোক, গঙ্গায় গিয়ে পড়তাম। পড়ে আর খুব সাঁতার কাটতাম। আর এখানে একজন পুরোহিত ছিলেন, ইয়াং ম্যান, তিনিও খুব পড়া লোক, তিনি ওপারে পুজো করতে যেতেন। একদিন দেখছেন 4টে সাড়ে 4টের সময় আমরা খুব সাঁতার কাটছে, তুলে ঠাস ঠাস করে দুটো চড় মারলেন, মেরে বললেন দাঁড়াও, রাত্রিবেলা আসছি তোমার বাড়িতে। তাই গঙ্গা, গঙ্গা দেখেছি, হ্যাঁ, ভাটার গঙ্গা, জোয়ারের গঙ্গা, এবং জীবনের প্রায় 70 বছর অবধি আমি গঙ্গায় স্নান করেছি, বাড়িতে কখনো স্নান করিনি। এই গঙ্গা, নৌকো, তারপরে আমার একবার তো বেনারসে গেলে আর ফিরতে ইচ্ছে করে না। ফিরতে ইচ্ছে করে না। আর আমাদের গঙ্গাটা আপনি যদি দেখেন এত সুন্দর। আমি একবার গঙ্গা ক্রস করে এপার থেকে ওপারে বেলুড় মঠ অব্দি গিয়েছিলাম, আর আমার আরেক বন্ধুর সঙ্গে। মাঝগঙ্গা পেরিয়ে, গঙ্গাটাকে এমনি এখান থেকে দেখলে মনে হবে এইটুকু, মাঝগঙ্গায় গিয়ে যখন একবার পেছন ফিরে তাকালাম, আমাদের ঘাটটা এইটুকু হয়ে গেছে, লোকগুলো এইটুকু। তখন যে কি ভয় করেছিল, মাঝগঙ্গাটা যে কি ভয়ঙ্কর। এবং তারপরে বেলুড় মঠটা ক্রমশ এগোচ্ছে, আপনাদের ক্যামেরার ভাষায় ক্লোজ হচ্ছে। ক্লোজ হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তখন ভীষণ ভয় করছে। তারপর তো ওখানে গেলাম, কিন্তু তখনকার কালে কি অদ্ভুত, এখানে তো নৌকো পারাপারে নৌকোর মাঝি থাকতো। সে দেখছে যে দুটো ছেলে এরকম গঙ্গা পার হচ্ছে, গঙ্গা পার হচ্ছে না, তার খুব ভালো লেগেছে। এবার যখন ওপারে নৌকো ভিড়েছে, আমরাও বেড়েছে, ইধার এবার ফিরবে কি করে, আবার সাঁতার কেটে, না আর পারবো না, দম নেই। বলতে ঠিক আছে, তখন একা নাই এপার ওপার করতো, তোমাদের ভালো লাগবে না। এবার আবার আমরা এপারে নামলাম। এবার মাঝিকে বললাম কাউকে বলো না কিন্তু। তারপরে এই গঙ্গা, এবং এই জোয়ারের গঙ্গা, ভাটার গঙ্গা, রাতের গঙ্গা, মাঝরাতের গঙ্গা, এবং গঙ্গার ধারের ভূত দর্শন, রিয়েলি ভূত দর্শন, সত্যি সত্যি ভূত আছে। এরকম যেমন এখানে গঙ্গার একজন খুব বড় ঘরের মেয়ে আত্মহত্যা করেছিল গঙ্গায় ডুবে। তা ওখানে গঙ্গার ধারে তো প্রচুর মানে মৎস্যজীবীরা থাকে, এবং একটা বিরাট মাঠ আছে, বট গাছ আছে, বেদি আছে, এটা অসাধারণ জায়গা। সেখানে হাওড়া মোটরসের একটা বাড়ি আছে, সেই বাড়িটা আবার অদ্ভুত। সেই বাড়ির যে গ্রাউন্ড ফ্লোরটা, সেটা জোয়ারের সময় একদম জলে ভরে যায়, এবং সেখানে ফিক্সড ফার্নিচার আছে। ওই আপনি জলে, কোমর অব্দি জলে বসে ওখানে খাওয়া দাওয়া, গান গল্প করতে পারেন। তো এইরকম, তো ওখানে ওই জেলেরা মানে মৎস্যজীবীরা বললো, জানো আর কি, রাত 12টার সময় ওই যে জয়মিত্তিরের কালীবাড়ি, বিখ্যাত কালীবাড়ি, দেখি এই জায়গার ইতিহাস একটা বিরাট ইতিহাস। জয়মিত্তির কলকাতার, তিনি এখানে একটা অপূর্ব কালীবাড়ি, সে কালীবাড়ির তুলনা হয় না। সেই কালীবাড়িতে মাইকেল মধুসূদন দত্ত তাদের গেস্ট হাউসে এসে থেকে তিলের তেল মেখে গঙ্গায় স্নান করে ধুতি পাঞ্জাবি পরে বলেছিলেন আজ থেকে আমি হিন্দু হলাম। বালানন্দ ব্রহ্মচারীজি ওখানে এসে 1 মাস ছিলেন, বলি বন্ধ করেছিলেন, এইরকম একটা। এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি, কিন্তু দক্ষিণেশ্বর কালী মন্দিরের আগেই এখানে মায়ের প্রতিষ্ঠা হয়েছে। এবং নবীন ভাস্কর, যিনি দক্ষিণেশ্বরের মা করেছেন, তিনিও এই কালীবাড়ির মূর্তি গঠন করছেন। এটা অপূর্ব এবং জাগ্রত। আর দ্বাদশ শিব মন্দির, এক একটি শিবলিঙ্গ আপনার মাথা হাইট ছাড়িয়ে যাবে। তা এইখানে ওই মৎস্যজীবীরা আমাকে বলছেন, জানেন এই যে জয়মিত্তির কালীবাড়ির যে ঘাটটা, আমি বললাম হ্যাঁ, কী হয়েছে? ওখানে রাত 2টোর সময় একজন সাদা কাপড় পরে একটি মেয়ে এসে দাঁড়ায়, এক বউ এসে দাঁড়ায়। তাই বাহ, বললেন যদি দেখতে চাও তা একবার এসো। তা আমি সাহস করে একদিন রাত্রিবেলা ভেঞ্চার, হ্যাঁ, আবার বললো রোজ আসবে কি আসবে জানি না, লাখ।
তা একটা নৌকো পাড়ে বাঁধা আছে অন্ধকারে, পরে চুপ করে বসে আছে যেন বাঘের। ওমা সত্যি সত্যি দেখলাম সেদিন চাঁদের আলোর রাত, এবং আস্তে আস্তে একটা ছায়া এসে দাঁড়ালো, এবং সেই ছায়াটা না ক্রমশ মূর্তি আকার ধারণ হলো। প্রথমে ভেপরাস, হ্যাঁ, তারপরে একটা কোয়াগুলেট করলো, করে একটা আকার ধারণ করলো, তারপরে দেখলাম ধীরে 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 ঘাট বেয়ে নেবে জলে। মানে আত্মহত্যাটাই সে বারে বারে রিপিট করে যাচ্ছে। আচ্ছা, তারপরে এখানে দারিদ্র বড় জ্বালা, সেখানে ভূত পালিয়ে যায়। এবং এখানে গঙ্গার ধারে একটা মানে পাটের বেল, একটা জুট গোডাউন ছিল, সেইটা হয়ে গেল রেফিউজি ক্যাম্প। এবং সেখানে জওহরলাল নেহরু এলেন, এখানে গোলাপাটা, সঙ্গে শরৎ বসু। হ্যাঁ, ওই কুটিঘাট রাস্তা দিয়ে আমি দোতলায় বসে বসে দেখছি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেটাও একটু বলবো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই গঙ্গার ধারে কি হয়েছিল। আচ্ছা জেঠু, আপনার কথায় উঠে এলো আপনার বড়নগরের বাড়ি বলতে গিয়ে শ্বেতপাথরের টেবিলের কথা। ওই গল্পে একটা শেষ লাইন ছিল, বাবার সব আছে, দাপট আছে, কিন্তু বাবার সামনে নিচু হওয়ার মানুষগুলো আর নেই। এটা আপনি 80s লিখেছিলেন। হ্যাঁ, আজকে 2025-এ 80 সালটাকেও স্বপ্ন মনে হয়, সেটাকেও মনে হয় যে অনেক বেশি যৌথ ছিল মানুষ। একেবারে স্বপ্ন। এখন দ্রুত, এখনকারটা দেখে কি মনে হয়? না, যেমন স্বপ্ন চট করে ভেঙে যায়, ভেঙে গেলে দুম করে একদম বাস্তব। আপনি তো মা নেই, কিন্তু জ্যাঠাইমার মধ্যে মা পেয়েছেন, বাবা, এই যে মায়ের জ্যাঠাই, স্মৃতি, জেঠু, মায়ের যে সমস্ত স্মৃতি বলতে গেলে এখন তো বিরাট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বলা বলা উচিত হবে কিনা। যেমন মাকে আমি দেখছি, জ্যাঠাইমাকে আমি দেখছি। দেখুন, মনের মধ্যে যে ইমপ্রেশন পড়ে সেটা কিন্তু অবলিটারেটেড হয় না যতক্ষণ না আমার মৃত্যু হচ্ছে। সব কিন্তু ভেতরে বসে আছে, গ্যালাক্সি, ইচ্ছে করলে আমি দেখতে পারি। হ্যাঁ, এটা কি করে নির্ভর করে? দু ধরনের মানুষ আছে, হ্যাঁ, সাইকোলজিতে। একটা হচ্ছে এক্সট্রোভার্ট, আর একটা হচ্ছে ইন্ট্রোভার্ট। একটু ইন্ট্রোভার্ট হওয়া ভালো, একটু নিজের ভেতরে ঢুকে নিজেকে দেখা, একটু অতিচ্ছারিতা ভালো। সবসময় একবার গটমট করে আমি লড়কে লেঙ্গে হিন্দুস্তান করলে হয় না। এবং সত্যি কথা বলতে কি, আমরা এগোবো, এগোনো কাকে বলে? এগোনোর, আমরা কি সত্যি এগোচ্ছি, না আমরা পেছোচ্ছি? আমরা দৌড়াচ্ছি সামনে কিন্তু চলে যাচ্ছি পেছনে। ইজ ইট নট লাইক দ্যাট? এটা কি করে হচ্ছে? হচ্ছে এই কারণে যে আমাদের কোনো গাইড নেই, আমাদের কোনো ডিরেকশন নেই, আমাদের কোনো মরালিটি নেই, আমাদের কিচ্ছু নেই। সত্যি কথা বলতে কি, একালের কোনো শিক্ষক, ছেলেবেলায় ভিক্টোরিয়া স্কুলে আমি পড়তাম, সেখানে যে শাস্তি এবং সেখানে একটুখানি বাম থেকে চুন খসলে যে পানিশমেন্টটা হতো, একালে যদি সেই পানিশমেন্ট একালের ছেলেদের ওপর প্রয়োগ করা হতো, তাহলে প্রথমেই তো কেস করতো, একদম, তাই তো। এখন তো ফ্রি ফর অল। এখন তো সত্যি কথা বলতে কি, শিক্ষক মশাই, অধ্যাপক মশাইরা ছাত্রদের ভয় পায়, একদমই পায়। হ্যাঁ, তাই এইটা সূত্রপাত কোথায় হলো, কখন হলো? দেশভাগ হলো। এই যে বরানগরের যে ছবিটা, 10-12টা বনেদি জমিদার বাড়ি, এবং সেগুলো ফ্যান্টাস্টিক বাড়ি, বিশেষ করে মুন্সি জমিদারদের বাড়ি, একবারে গঙ্গার ওপর থেকে উঠেছে। এবং গঙ্গার ওপরে যে একটা একটা প্লে গ্রাউন্ড, সেখানে টেনিস খেলা হতো এবং আমরা ফুটবল খেলতাম। এবং সেই ফুটবল মাঝে মাঝে গঙ্গার জলে পড়ে যেত, তখন একজন ওখানে বসে থাকতো ঘাটে, তার কাজই ছিল বল তোলা। এই যে বাড়ি, এবং সেখানে মার্বেল পাথরের একটা মেঝে ওলা, অসাধারণ সুন্দর লাইব্রেরি, এবং সেখানে সিঁড়ি দিয়ে উঠলে একটা গ্র্যান্ড ওই যে ক্লক, হ্যাঁ, অর্গান টাইপের শব্দ হয়, গ্র্যান্ড ফাদার ক্লক। তারপরে তাদের সেই বাড়ির যে কারুকার্য, মাথার উপরে একটা বিরাট ঘড়ি, রাত্রিবেলা শব্দ করে সময় ঘোষণা করে। তারপরে আমাদের এই গঙ্গার ধারেই একটা ছোট্ট থানা ছিল, কিন্তু ভেরি পাওয়ারফুল থানা। তো সেই থানাতে ওই সময় ঘোষণা করা হতো ঘন্টা পিটে, ঢং ঢং করে। ঘুম আসছে না বা পরীক্ষার রাত জাগছি, হ্যাঁ, পরীক্ষায় রাত জাগাটাও একটা কম্পিটিশন ছিল। একজনকে জিজ্ঞেস করলাম, তুই ক ঘন্টা পড়লি? বললি 14 ঘন্টা। আমি দেখলাম আমি 12 ঘন্টা পড়েছি, হয়নি, তাহলে আরও 2 ঘন্টা পড়তে হবে। আমি জিজ্ঞেস করলাম, রাত্রিকে কটায় শুতে যাস? বললে একদম ভোরবেলা। তাহলে আমাকেও তাই করতে হবে, তাই একটা কম্পিটিশন হতো।
আর তখনকার কালে এত ঘরে ঘরে ইলেকট্রিক আসেনি, হ্যাঁ, তখন তো সব ডিসি, এসিও হয়নি, আর সব লণ্ঠনের আলো। এবং রাত্রির বেলা যখন হারিকেনের আলো জ্বলছে, আস্তে আস্তে যত রাত বাড়ছে চিমনিতে একটু ভুষো পড়ছে, এবার একটা পোস্টকার্ড গুঁজে রেখেছি চোখে না লাগে। বাবা শুয়ে আছেন, আমি বাবার পায়ের দিকে, শীতকাল, মশারির মধ্যে কিছুটা শরীর আর মুন্ডুটা বাইরে, সেখানে রেখে আমি পড়ছি আর কি, পরীক্ষার পড়া। ও বলেছে তো আমার 2 ঘন্টা আরো বাড়াতে হবে তো। তাই এই যে ঘটনাগুলো, এই যে তখনকার কালের ছেলেদের এই যে ইচ্ছাটা, আমি ভালো ফুটবল খেলবো, ও ভালো খেলে, আমি ভালো সাঁতার কাটবো, ও ভালো খেলে, ও ভালো বকামি করে, আমিও বকামি করবো, তা কিন্তু নয়। আমাদের পজিটিভ একটা অ্যাপ্রোচ ছিল টুয়ার্ডস লাইফ। এখন যেমন একটা কি বলবো, নেগেটিভও নয়, মানে মিলিত মিশ্রিত অ্যাপ্রোচ, যা হয় হবে, হ্যাঁ। তা এরকম একটা ব্যাপার হয়েছে, শাসনটা উঠেই গেছে। এবং একটা কথা আছে সংস্কৃত, প্রাপ্তে তো ষোড়শ বর্ষে পুত্র মিত্র বদাচরে, ভাই হয়ে যায়, বন্ধু হয়ে যায়। এই বন্ধুত্ব, এই যে বন্ধুত্ব করতে গিয়ে যে অবস্থাটা হচ্ছে, তাই তো, বন্ধুত্ব করতে গিয়ে অবস্থা এমন দাঁড়াচ্ছে, ছেলে বাবার ঘাড়ে চেপে বসছে, আন্ডারে বাচ্চার সাথে বিয়ার খাওয়ার ছবি ফেসবুকে দিয়ে দিচ্ছে, ফেসবুকে দিয়ে দিচ্ছে। তাহলে এই এই জিনিসগুলো, এটা মানে মানে কোনো দমন নেই, মানে একটা ঘোড়ার পিঠে চেপে দৌড়চ্ছে কিন্তু কোনো লাগাম নেই, আনট্রেন্ড হর্স তার পিঠে উঠে। এগুলো বলে কোনো লাভ নেই, কেউ শুনবেও না। এটাই বোধহয় নিয়তি, এটাই বোধহয় পরিণতি। এবার আমি যদি আমাদের পরিবারে আসি, শনিবার বা আমার বাবা অসাধারণ ভালো এসরাজ বাজাতেন, আর আমার মামা ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী, উচ্চাঙ্গ। তিনি গিরিজাবাবুর কাছে শিখেছেন, দিলীপ চাঁদ বেদীর কাছে শিখেছেন, এবং তার বন্ধু ছিলেন রবীন মজুমদার। রবীন মজুমদারও খুব ভালো গান করতেন, এবং রবীন মজুমদার এবং আমার মামা জহর মুখোপাধ্যায় দুজনে লখনৌ কনফারেন্সের ব্র্যাকেটে ফার্স্ট হয়েছিলেন। তা এই যে আমার মামা যখন আসতেন, আর আমাদের প্রত্যেক শনিবার আমাদের দোতলার ওই যে ঘরেতে আমি অ আ ক খ মেঝেতে লিখতাম, ওই ঘরটা অসাধারণ ছিল, জানলাগুলো সব মেঝের থেকে উপর দিকে উঠেছে, সব আমি দেখেছি ইয়েতে, লোটা কম্বলে পড়তে পড়তে দেখতে পাওয়া গেছে। তো সেইখানে বসে যে গান হতো রাত্রির বেলা, সে তো 12টা 1টা 2টো, হ্যাঁ। আমার এখনো মনে আছে, মামার কাছে গান শিখবো, আমার খুব ইচ্ছে। মামা আবার একটু রাগী ছিলেন। আমি একদিন মামাকে বললাম যে আপনি বলছেন নাড়া বেঁধে আমায় গান শেখাবেন, তা আজকে রাত্রিরে আমায় একটু গান শেখান না। তা আমি কিন্তু ভূপালি শিখবো না, হ্যাঁ। ভূপাল হচ্ছে সারেগামা ধাসা, এটা না জোবানা পারো মা না করিয়ে, ও গান আমি শিখবো না। মামা আবার খুব রাগী ছিলেন। ওই গানটা দেওয়া হয় শিক্ষার্থীতে যাতে তার গলা খোলে, আমি একটু পাকামো করে ফেলেছি। উনি বললেন ঠিক আছে, তাহলে তোমাকে জৌনপুরি দিয়েছেন। জৌনপুরি খুব কঠিন রাগ, এবং তিনি প্রথমেই যেভাবে ধরলেন, এ ভোর কহি মিলানওয়া বৈলওয়া আমরি, আমার গলা এখন ধরে আছে, এ ভোর কহি মিলানওয়া বৈলওয়া আমরি, কিছুতেই আসছে না। আমরা কি এতানা জমানা করবে না, বলে খুব রেগে গেলেন। কিন্তু এই যে সেই গানের রাত, রবিবার সকাল বাবার সঙ্গে বাজারে যাওয়া, বাজার করাটাও তিনি শেখাতেন। প্রথমে বাজারের এই মাথা থেকে ও মাথা অব্দি একটা ভ্রমণ হলো, কোথায় কোন জিনিসটা সবচেয়ে ভালো এনেছে, হ্যাঁ। বেগুন কিনবো বললেই বেগুন নয়, দেখো বেগুন কোথায় ভালো, টমেটো কোথায় ভালো, হ্যাঁ হ্যাঁ, কোথায় সবচেয়ে বেস্ট, এইবার এসে তিনি পিন পয়েন্ট করলেন, এইখান থেকে কিনবো। এই তো হলো। এইবার এখনো মনে আছে, একটা গল্পেও লিখেছিলাম, সেটা হচ্ছে ফুলকপি উঠেছে, তখন তো এরকম হাইব্রিড ছিল না, মানে মৌসুমের জিনিস মৌসুমে দারুণ ফুলকপি উঠেছে, সব বায়ো, এইসব হাইব্রিড নয়। ফুলকপি, বাবা বললেন ফুলকপি দুটো তো যাচ্ছে না ব্যাগের মধ্যে, তুই নিয়ে। আমি ফুলকপি পাতা ঝুলছে, আমি দেখিনি, পিছন পিছনে একটা কালো ছাগল আসছিল, সে হঠাৎ ফাঁক পেয়ে একটা পাতা ধরে হ্যাঁচকা টান মেরে না, একটা ছোট্ট নর্দমা ছিল, সেটা টপকে একটা ডাঙায় উঠে পড়েছে, ফুলকপি খাচ্ছে, আর আমি চিৎকার করছি ফুলকপি ফুলকপি। বাবা বললেন বেশ হয়েছে, ঠিক হয়েছে, হ্যাঁ, কেয়ারলেস।
বলে কিছুক্ষণ আমাকে বকাবকি করলেন, আবার বাজারে গিয়ে আবার একটা ফুলকপি কেনা হলো। এবং বাবার সমস্ত ব্যবস্থা ছিল। মহালয়ার দিন কোনো জিনিসটা সিজনের আগে হবে না। মহালয়ার দিন তিনি পিতৃশ্রাদ্ধ করবেন, তর্পণ নয়, শ্রাদ্ধ। সে প্রায় 3টে, 3:30, 4টে বেজে যাবে। সেই রাতে, হ্যাঁ, সেই রাতে নামটা ভাদুয়া ঘিয়ে ভাজা লুচি হবে, প্রথম ফুলকপি হবে, ফার্স্ট ফুলকপি, ছোলার ডাল হবে, প্রথম টমেটোর চাটনি হবে। হ্যাঁ, এইরকম সব ওনার নিয়ম ছিল। প্রথম মাম, প্রথম কপি, প্রথম গুড়, হ্যাঁ হ্যাঁ, নোলেন গুড়, প্রথম নোলেন গুড়, আবার আখের গুড়, আম প্রথম আম। আর বাবা সবই ঠাকুরকে নিবেদন করে, সব নিবেদন করে, ঠিক ধরিয়ে দেওয়ায়, থ্যাংক ইউ। আর বাবা ছিলেন আমের এক্সপার্ট, কত রকমের আম। আমরা তো এখন তো সব আমি এক আম। হ্যাঁ, তখন কিন্তু সত্যি এরকম ছিল। ল্যাংড়া 2 রকম, একটা হচ্ছে সিপি, সেন্ট্রাল প্রভিন্সের ল্যাংড়া, একটা হচ্ছে বেনারসের ল্যাংড়া, হিমসাগর, তারপরে হচ্ছে ভুতো বোম্বাই, লতানে বোম্বাই। মানে এই প্রত্যেকটা আমকে টেস্ট দিয়ে ডিস্ট্রিক্ট, তোতাপুলি সমস্ত, তারপর হচ্ছে পেয়ারাফুলি শ্রীরামপুরের সমস্ত আম কিন্তু খেলে বোঝা যায় আলাদা আলাদা, কোনটা শ্বাস বেশি, কোনটা বেশি। যেমন উত্তরপ্রদেশের ল্যাংড়ায় জল কম, হ্যাঁ, আমাদের মালদার ল্যাংড়ায় জল বেশি, আর ফজলি। তারপর একটা আম ছিল তোতাপুরি, নাকটা এরকম করা, গোলাপ খাস, থ্যাংক ইউ, গোলাপ খাস দেখতে ভারী সুন্দর, পেয়ারাফুলি, এইসব আম। আর বাবা আম কিনে এনে খাটের তলায় সেগুলো বিছিয়ে রাখতেন। এবং আম কেনার নিয়ম, আম খাওয়ার নিয়ম ছিল, আম তিনি বেছে দেবেন। সেই আম আমার পিসিমার সংসার, পিসিমারা এসে গেছেন, কারণ আমাদের কেউ নেই আমাদের। এরপরে সেইটা একটা বালতিতে ভেজানো হবে, 1 ঘন্টা 2 ঘন্টা ভেজার পর সেগুলো তুলে তারপর খাওয়া হবে। এখন তো সেসব নিয়ম টিয়ম কিচ্ছু নেই। তা এই যে বাজার করা, এবং বাজার করার এই যে পদ্ধতিটা, কানকো তুলে দেখা, আপনার লেখায় পড়েছে, কানকো তুলে দেখা মাছ, আবার কানকো রং দিয়ে দিত, সেটাও আবার পরীক্ষা করতে হবে। কানকো তুলেও ঠকে যাওয়ার চান্স আছে। আবার আপনার কোন লেখা আছে না, বৌমা পিত্ত গলিয়ে ফেলায় শ্বশুর মশাই নেমে এঁকে দেখাচ্ছে এটা বাইল স্যাক। আর এরপরে হতো কি, আমার জ্যাঠাইমা, বললাম না ভারী রিফাইন ছিলেন, তার হাতের কাজটা এখনো আছে আমার কাছে। সেসব বার্মাতে তো খুব বর্ধিষ্ঠ বাঙালিরা থাকতেন, তখন তো সবই আইনজীবী। আর বার্মার যে বেম্বুর যে সমস্ত কাজ আর ডেকোরেশন সব আছে, বোতলের মধ্যে সে কি অদ্ভুত বুদ্ধদেব বসে আছেন, কি করে ঢোকানো হলো আমি জানি না। তা জ্যাঠাইমা রবিবারে মাংস হবে, একটা কলা পাতায়। মুরগি তখন নিশ্চয়ই বাড়িতে ঢোকে না, মুরগি খাসির মাংস, এবং সেও আবার খুব এক্সপার্ট গিয়ে কিনবে। হ্যাঁ, সেখানে আবার এইসব আছিল, আগলি রাং, পিছলি রাং, গরদান, সিনা। একটা ছাগলকে মানুষ যে কিভাবে ভোগ করবে, নিষ্ঠুরতা। হ্যাঁ, আমাকে পিছলি রাং দাও, কে বললো আগলি রাং দাও, তাই তো। তখন তা তো বুঝতাম না। আর পিসিমা রান্না করতেন খুব ভালো। জ্যাঠাইমা যেটা করতেন সেটা হচ্ছে, মানুষ যে মানুষকেও খুব আলাদাভাবে দেখে তা নয়, কিন্তু পুরুষদের চোখ দিয়ে যদি নারীদের ভাবেন, এরম ভাবেই দেখে, আগলি রাং পিছলি রাং বেশিরভাগই, সেটাই সমস্যা। এই সম্বন্ধে আপনি এমন একটা জায়গায় পৌঁছলেন, আজকেই একটু আগে একজনের সঙ্গে কথা হচ্ছিল, মানুষের ভিতরে যদি একটা দানব থাকে, একজন বিখ্যাত পণ্ডিত একটা বই লিখেছেন, রাক্ষস সংস্কৃতি। সেইটার ভূমিকা আমাকে লিখতে হবে, রাক্ষস এবং আমরা সাধারণ মানুষ, তাই তো। রাক্ষসটা তো অত্যন্ত রিফাইন্ড কালচার, তারা তো সবচেয়ে বড় লোক। তাদের অর্নামেন্টেশন, তাদের বাড়ি, রাবণের ধরুন না, তারা এবারে জুয়েলারি, ভোগের তো চূড়ান্ত। নর্তকীরা নাচছে, তারা সুন্দরী বউদের অপহরণ করে নিয়ে আসছে, কি না কি করছে, তাই তো। আর ব্রাহ্মণ চিরভিখারি, গঙ্গায় স্নান করছে, আতপ চালের ভাত খাচ্ছে, এরকম ব্রাহ্মণদের আদর্শ। মাঝখানে ধরুন বৈশ্য, তারা ব্যবসা করছে, বোতোয়,
এদিকে এদিকে বিলাসের দ্রব্য দিচ্ছে, আবার ওদিকে ধার দিয়ে তার ঘটি বাটি নিয়ে চলে আসছে, তাই তো? এই তো সমাজের অর্থনৈতিক স্ট্রাকচারটা ছিল, সেই স্ট্রাকচারের বিশেষ একটা পরিবর্তন হয়নি, ইংরেজি নাম ফাম দেওয়া হয়েছে। তাহলে এই যে রাক্ষস সংস্কৃতি, এই রাক্ষস আর আমরা হচ্ছে গিয়ে মানুষ, মানব, মানব আর দানব, এই যদি দুটোতে আসে, সত্যি কথা বলতে কি দানবদের দাপট পৃথিবীতে কোনোদিনই থামবে না। তারপরে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো, নাজিরা এলো, এবং তখন তো অদ্ভুত ইংরেজ আমল তো, প্রচুর জানেন স্টেটসম্যানে প্রচুর কাগজ ছবি আসতো, এবং চিত্রে সমর বলে ওরা একটা বের করেছিল বিভিন্ন ওয়ার ফ্রন্টে। সাধারণত যুদ্ধে কি হয়, ঘটনাগুলোকে চেপে রাখা হয় সত্য যাতে প্রকাশ না হয়, কিন্তু স্টেটসম্যান প্রত্যেক সপ্তাহে চিত্রে সমর বলে একটা বের কিন্তু করতো। আমি বলছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার আগে কি আপনারা হলোকস্ট সম্বন্ধে জানতে পেরেছেন? শেষ হলোকস্ট জানা যায়নি, কিন্তু নাজি, হ্যাঁ, ফ্যাসিস্ট এবং মুসলিনির যে কাণ্ড কারখানা, এবং মুসলিনির সেই ল্যাম্পোস্ট থেকে ঝোলা শেষ পর্যন্ত তাই হলো, তাই তো? তাই এইসব বইগুলো, হলোকস্ট নিয়ে তো তখন কোনো বই লেখা হয়নি। সত্যি কথা বলতে কি আমি তো আবার পড়ছি শিয়ারের বইটা, যেটা বিখ্যাত বই, হ্যাঁ, এবং সেই জার্মানি, এবং তা হলোকস্ট নিয়ে আরও আমি অনেক বই পড়েছি, যে হিটলার কিভাবে আস্তে 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 ক্যাপচার করছেন, আজও পড়ছি। এইটা দেখুন না, আমি ট্রটস্কি পড়ছি, হ্যাঁ, একে কিভাবে মার্ডার করা হলো, হ্যাঁ। তা এই যে ধরুন সারা পৃথিবীটায় যা হয়েছে, যা হচ্ছে তাই হবে। ওই যেমন বঙ্কিমচন্দ্র বলেছেন, মাকি ছিলেন, মাকি হইয়াছেন, মাকি হইবেন। আমি সেই মনীষী লেখককে বলবো, মা যেমন ছিলেন তেমনই থাকবেন, মাকে আমরা যেমন রেখেছি তেমনই থাকবেন, মায়ের কোনো পরিবর্তন হবে না। উল্টে কি হলো, পুজোটাই উঠে গেল, গিয়ে এখন হুল্লোড় হয়ে গেল। আমাকে যখন দুর্গা পুজোর উদ্বোধন করতে নিয়ে গেছে, আমি কি জিজ্ঞেস করলাম, সবই তো হলো, তো মা কোথায়? বলে সে আছে। বলে আমাকে না একটা পর্দার আড়াল দিয়ে নিয়ে গিয়ে দেখা গেল সেখানে ছোট্ট মায়ের মূর্তি, মৃন্ময়ী, হ্যাঁ, থিমের পুজো হচ্ছে, তো সেখানে মৃন্ময়ের কোন স্থান নেই, ওইখানেই অ্যাপোলজেটিক পুজো, হ্যাঁ, অ্যাপোলজেটিক পুজো। তা আমি দেখে অবাক হয়ে গেলাম যে এইরকম, এই যদি হয় তো এটা আমাদেরই হাতে হচ্ছে, কেউ তো এসে করে দিচ্ছে না। তাই এই যে অতীত থেকে ধীরে ধীরে আসছি, ধরুন সেই হারিকেনের আলো, তারপরে ইলেকট্রিকের আলো, আপনারা সেই পাখা দেখেননি, সেই পাখা ছিল ডিসি পাখা, এত বড় একটা হান্ডা, সেটা ঘুরছে পুরোটা, ধীরে ধীরে, তার স্পিড হয় না, চীনামাটির উপর কালো সুইচ, হ্যাঁ, এইসব আসতে লাগলো। এবং ইলেকট্রিক তখন পর্যন্ত বেশি বাড়িতে দিত না, তার কারণ অনেক রকমের খুঁটিনাটি দেখতো, ড্যাম্প ধরা আমা ধরা হলে সেখানে আপনার শর্ট সার্কিট হতে পারে, ভালো বাড়ি চাই, ভালো দেয়াল চাই, ইত্যাদি ইত্যাদি। তা সারাটা ছাত্র জীবন হারিকেনের আলোয় পড়ার পর আমাদের ওই বাড়িতে, লোটা কম্বলের বাড়িতে ইলেকট্রিক এলো। ইলেকট্রিক আসার পরে একটা বেশ একটা জমজমাট ব্যাপার হলো। কিন্তু এই যে গানের আসর হচ্ছে, সব কিন্তু হারিকেনের আলো, সারা ঘর আলো অন্ধকারে ভরা। আমার মামা হয়তো মালকোষে গান গাইছেন, আর মহিষাদল রাজ স্টেটের যিনি মানে ওখানকার যে সিঙ্গার ছিলেন, কি বল, রাজগায়ক বলে, হ্যাঁ ঠিক আছে, ওই আর কি, তিনি সাধক, সভাগায়ক, হ্যাঁ সভাগায়ক, এবং তিনি একজন, সত্যি কথা বলবো, একজন সাধক ছিলেন। অপূর্ব সুন্দর চেহারা, একেবারে আদ্যি পাঞ্জাবি পরে বসেছেন, হ্যাঁ, আর অপূর্ব চেহারা, আর অপূর্ব গলা, অপূর্ব ভাব। তিনি বেহাগে গান গাইছেন আর কেঁদে কেঁদে ফেলছেন। এবং এই যে রাত্রিবেলা গান হচ্ছে, বেহাগ, তখন প্রায় রাত 12টা বেজে গেছে, তখনও গান হচ্ছে, জমে গেছে গান। হঠাৎ দেখা গেল সাদা পাঞ্জাবির এই জায়গায় একটা কিরকম বেল্টের মতো লাল, এটা তো লোটা কম্বলে ছিল কি, একটা তেঁতুলে বিছে এইখানে এসে গান শুনছে। সবাই বলছে, উনি বলছেন না, ও গান শুনছে। তেঁতুলে বিছে কাছ থেকে দেখলে না গা শিরশির করে উঠবে, শতপদী, হ্যাঁ, এবং সত্যি তেঁতুল যেন। তা এই যে গানের একটা পরিবেশ ছিল ওইখানে, এবং ওই যে মামার কাছে ধাক্কাটা খেলাম, তারপরেই তো বাবা আমাকে নিয়ে বসতেন,
উনি এসরাজ বাজাতেন এবং আমাকে প্রথম যে গান শেখালেন বাঁধনা তরিখানি আমার এই নদীগুলে, এইসব গান হতো, গাক গাক করে গাইতাম। আর এই পাড়ায় যে সমস্ত সব উঠতি বয়সের মেয়েরা, তখন একটু মুখদা হয়েছে, রাস্তা দিয়ে গেলেই বলতাম বাঁধনা তরিখানি, ভিঞ্চত আমাকে, খুব রাগ হতো। যাই হোক, তা এবার যখন আমরা বাইরে চেঞ্জে যেতাম, এইবার যে কথাটায় আসছি সেটা হচ্ছে আমার মায়ের বিরাট বিরাট দুটো খাতা ছিল, মা সেখানে গান লিখতেন। আর জ্যাঠাইমার দুটো বিরাট খাতা ছিল, সেখানে উনি কার্পেটের উপরে যে সুতোর কাজ করবেন তার সব ডিজাইন নকশা করতেন, ডিজাইন সবতে আছে, সেইখান থেকে নিতেন। এবং ডিজাইনগুলো ওনারই আঁকা, এত বড় বড় খাতা। দুর্ভাগ্য সে খাতাগুলো রাখলে আজকে একটা দর্শন সময়ের দলিল হতো, দলিল হতো। বাড়ি পাল্টাবার সময় আমি রাখবার চেষ্টা করেছিলাম, একা কুম্ভ রক্ষা করে হয় না তো, সব হারিয়ে গেল। তাই এই যে একটা অদ্ভুত ব্যাপার, আমি একটা কালচার্ড ফ্যামিলি দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের পরিবার। প্রত্যেকটা পদক্ষেপে ইংলিশ এটিকেট, ইংলিশ ডিসিপ্লিন এবং কথাবার্তা এতগুলো। আমার এখনো মনে আছে, আমাকে কে একজন শিখি গুবলেট, আমি কথায় কথায় বাবার সামনে বললাম জিনিসটা খুব গুবলেট হয়ে গেছে, বাবা বললেন গেট আউট ফ্রম হিয়ার। গুবলেট শব্দ কেন ব্যবহার করেছি, এইরকম ছিলেন। হ্যাঁ, তা এই যে স্ট্রিক্ট ডিসিপ্লিন, এগুলো কিন্তু একটা মানুষের ক্যারেক্টার তৈরি করে, একটা কালচার। স্কুল কলেজের লেখালেখি, এইবার স্কুল কলেজে আসি, দেশ ভাগ হয়ে গেল, হুড়ুর করে ওই দেশ থেকে অন্য ধাতের, অন্য কালচারের মানুষরা এলেন, মেজাজের এলেন। এবং আমি একটা লেখায় আমি তাদের সাইকো অ্যানালিসিস করেছি, তারা একটা বিদ্বেষ নিয়ে এলেন। এখানে এসে দেখছেন তোমাদের সব আছে আর আমরা সব হারিয়েছি, অর্থাৎ তোমরাও আমাদের শত্রু। ফলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু চলতেই থাকলো। আমরাও তাদের খুব ভালো চোখে দেখছি না, তারাও কিন্তু আমাদের খুব ভালো চোখে দেখছে না। তাদের মধ্যেও একটা এইরকম ভাব এসে গেল যে আমরা যখন সব হারিয়েছি, তোমাদেরও সব হারাতে হবে। এটা ন্যাচারাল। আমি মনের আনন্দে একটা বাড়ি পুরো ভোগ করবো, আর তুমি থাকবে একটা বাঁশের খাঁচায়, ইট কান্ট বি। ফলে তখন এইরকম কাণ্ড হচ্ছে, হ্যাভ অ্যান্ড হ্যাভ নট, এবং এই তখন আর কংগ্রেসের তখন যে একটা ছিল না, ধুতি, সাদা পাঞ্জাবি খদ্দরের, মাথায় একটা টুপি, গুডি গুডি বয়ের মতো, তাই না? কি যে বলছেন, কি যে করতে চাইছেন, কিছু বোঝা যাচ্ছে না, তাই তো। এবং আমাদের এই গঙ্গার ধারে একটা জুট গোডাউন ছিল, সেখানে বিরাট, সত্যি আমার মনে হয় যেন হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প। সেখানে বিভিন্ন অর্থনৈতিক স্তরের মানুষপত্রকে ঠেসে দেওয়া হয়েছে, লঙ্গরখানা খোলা হয়েছে। এবং পণ্ডিত জওহরলাল নেহরু এলেন দেখতে, এবং জওহরলাল নেহরু এই রাস্তা দিয়ে পুরোটা আসতে পারলেন না, ওইখানে কলের কাছে নামলেন এবং গোলাপ বাটন হলে মাছি গোলাপ, শরৎ বসু রয়েছেন আমাদের বাড়ির সামনে দিয়ে গট 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 করে, ওই যে কি পড়ে না, চুস না কি বলে, এখন জওহরলাল নেহরুর নামে এটার নাম হয়ে গেছে, পরে গলাবন্ধ। হ্যাঁ, গট 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 করে চলে গেলেন ওখানে, তাদের দেখে টেকে ফিরে এলেন। এবং সেখানে এই একটা কথা, নন বেঙ্গলিরা চিরকালই কিন্তু যখন উদার, তাদের অনেক গুণ আছে, যখন একদিকে দাতা একদিকে গ্রহীতা, তাই তো। এবং তারা ওখানে লঙ্গরখানা খুলেছে এবং তাদের খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু এটা যাবেটা কোথায়? এখানে তখন ওই কলোনি তৈরি হতে আরম্ভ করলো, নেতাজি কলোনি, আমুক কলোনি, তমুক কলোনি, বিজয়গড়, হ্যাঁ বিজয়গড়। আর ভিক্টোরিয়া স্কুলে হলো কি, যারা শিক্ষকতা করতে পারেন তারা সব শিক্ষক হয়ে ওখানে অ্যাপয়েন্টেড হলেন, এবং তাদের কাছে আমরা পড়তেন। এবং এখানে দ্বিজেন বাবু বলে, উনি শিক্ষক, তাদের ভাষার সঙ্গে আমাদের ভাষার মিল নেই, তারা বলতেন কুটি কুটি লোক। আমরা একটু তখন হাসাহাসি করতাম। সে তো স্কটিশ চার্চ কলেজে যখন পড়তে গেলাম, তখন তো ওখানে স্কটিশ যিনি, তখন সে টিউব মানে টেস্ট টিউব এরকম বলতেন, তাতে কিছু এসে যায় না। কিন্তু আমাদের ভিক্টোরিয়া স্কুলের একটা কালচার এলো, এই যারা ওই বাংলা থেকে এলেন, একটা পত্রিকা হলো, হাতে লেখা পত্রিকা হলো, তারপরে কালচারাল অনুষ্ঠান হলো, আবৃত্তি ইত্যাদি ইত্যাদি হলো, কিন্তু আমার পলিটিক্স এসে গেল। এবং সেই প্রথম প্রতিবাদ, কোনো শিক্ষককে
একটা আমাদের স্কুলের কম্পাউন্ডে একটা চেয়ারে বসিয়ে গলায় জুতোর মালা পরিয়ে তাকে হেনস্থা করা হলো। তিনি কি করেছেন? তিনি নাকি প্রশ্ন ফাঁস করেছেন। এরকম এরকম সব ঘটনা হতে লাগলো। পলিটিক্সও ঢুকলো, কালচারও ঢুকলো। পলিটিক্স ঢুকলো, কালচার ঢুকলো, বিদ্বেষ ঢুকলো, তারপরে আপনার গিয়ে গুন্ডামি ঢুকলো। তার কারণ হচ্ছে বলং বলং বাহু বলং, হ্যাঁ, তুমি ক্ষমতায় আছো, তোমাকে আমি নির্বাচন টির্বাচন সব মানি না, তোমাকে বোম মেরে নামিয়ে দেবো। বোম কালচার ঢুকে গেল। তা এইবার প্রথম আমাদের স্কুলে বোম ফাটলো। কেন ফাটলো আমি জানি না। যাই হোক, দরজা খুলতেই একটা বিরাট বিস্ফোরণ। তা এই স্কুলে পলিটিক্স ঢুকলো, কিন্তু সেই সঙ্গে কালচারও ঢুকলো। একটা হাতে লেখা পত্রিকা হলো এবং তার নাম রাখা হলো ভবিষ্যতে আমরা। এবং এই কাজগুলো কারা করলো? ওই বাংলার থেকে যারা এসে এখানে ছাত্র হয়েছিল, তারা লেখাপড়ায় খুব ভালো, এবং তারা এই 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 বাংলার ছাত্রদেরকে মানে সুপারসিড করে যাচ্ছে অঙ্কে, ইতিহাসে। এবং এখানে যে সমস্ত শিক্ষকরা এলেন, আমাদের এপারের শিক্ষকরা এত ধরে ধরে পড়াতেন না। যেমন বলি, ইতিহাস কি করে পড়তে হয় ওই বাংলার দ্বিজেন বাবুর কাছে শিখলাম। দ্বিজেন বাবু বললেন, ইতিহাস কি এইভাবে হয়? ইতিহাসে অনেক বই পড়ে পয়েন্টস জোগাড় করতে হয়, হ্যাঁ, করে কোনো ফাঁক ফোকর না রেখে এই যে ইতিহাস পড়া, মানে যে পড়ার যে হ্যাবিটটা, এটা গ্রো করলো। ইংরেজি, বাংলায় অবশ্য আমাদের এখানকার নির্মল বাবু প্রথম বাংলা সাহিত্যের উপরে, যেটা ফার্স্ট ক্লাসে, ক্লাস 10-এ যখন পড়ি, কি জানি কেন আমার বাংলা লিখতে খুব ভালো লাগতো। এবং তখন একটা হতো না টিউটোরিয়াল, তা সেই টিউটোরিয়ালে আমাকে লিখতে বলতেন এটা ওটা সেটা, আমি লিখলেই উনি সেটা পড়ে অন্যদের বলতেন, এই দেখো সঞ্জীবের এই লেখাটা তোমরা কপি করে নাও। হ্যাঁ, এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। এটা আমি যখন তখনও মনে হয়নি বাংলা পড়ি, তখন আমি বাংলা পড়ি, হ্যাঁ বাংলা পড়ি মনে হয়েছে, কারণ আমি তখন বিভূতিভূষণ ছাড়া আর কোনো সাহিত্যিক দেখতে পাচ্ছি না। কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমি অতটা পড়িনি, বঙ্কিমচন্দ্র পড়েছি, কঠিন কঠিন লিখেছে, কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর ওই পেরে ফেলেছে পুরো, হ্যাঁ একদম পুরো আমাকে একবারে মানে জাপটে ধরেছেন বলতে পারি। এইবার কলেজ লাইফ যখন আসবো, বলছে এইবার তো স্কুল থেকে সাহিত্যের এইটা যে লিখতে হবে, হ্যাঁ। এবং আমার যে ক্লাস 10-এ যে বন্ধু, ওই বাংলার বন্ধু, সে আমাকে খুব এনকারেজ করতো, লেখ লেখ, গঙ্গা নিয়ে লেখ, আকাশ নিয়ে লেখ, বাতাস নিয়ে লেখ, এরকম আমরা। আর ওই হাতে লেখা পত্রিকা, তাইতেই আমাদের কি আনন্দ, দেয়ালে ঝুলছে, স্যার আপনি একটু পড়ুন না, আমরা দেখি। তখন তা তো ছবি তোলা ছিল না, তাই এইটা হচ্ছে। আর দ্বিতীয় কথা, তখন একটা ব্যাপার, হাতের লেখা, আমার হাতের লেখাটা খুব ভালো, তাহলে মানে হাতের লেখা, লেখার হাত, আমাকে দিয়ে এখনো বলছেন জানি না, আমাকে দিয়ে হাতের লেখা লেখাতো, হ্যাঁ লেখাতো পুরো কাজটা। মানুষ যেন জীবন একটা অ্যাচিভমেন্ট, একটা দিক খুঁজে পেল। আচ্ছা, এরপরে তো এইখানে এই স্কুল লাইফটা শেষ হলো, এবং আমাদের যিনি বাংলার শিক্ষক ছিলেন নির্মল বাবু, তিনি আমাদের কতগুলো বই সাজেস্ট করলেন, যেমন যাযাবরের দৃষ্টিপাত, তারপরে আপনার গিয়ে স্মৃতি উপেক্ষিতা, নিরঞ্জন, হ্যাঁ, এই সমস্ত উনি ভালো ভালো বই যেগুলো পড়লে আমাদের বাংলার উন্নতি হবে টিউটোরিয়ালে বলে দিতেন। এবার সেই হলো, এবার টিউটোরিয়াল তো ক্লাস 10, সেখানে একসঙ্গে আবার মেয়েদেরও একটু পড়ানো হতো, হ্যাঁ মেয়েদের। তাহলে কি হলো, একটু একটু প্রেম প্রেম মতো আসে না মনে, এটা আসতেই পারে, কি করা যাবে। তা সেই রকম একটু হলো। এবং এই যে ধরুন, একটি মেয়ে কথা বলছে, তো তোর লেখাটা দে, বা এই যে একটা সম্পর্ক, তো একটা বন্ধুত্ব হচ্ছে, ছেলের সঙ্গে ছেলেদের বন্ধুত্ব হলে কিছুক্ষণ পরেই মারামারি হবে, সে তো। কিন্তু এই যে একটা সফট ব্যাপার, এটা যেন একটা রোম্যান্টিক একটা কি ব্যাপার। এবং জানেন তো, আমাদের মাথায় বোধহয় অনেকগুলো কোষ আছে এবং অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, সে একটা কম্পার্টমেন্ট খুলে গেল, তখন প্রেম এলো। হ্যাঁ, এবার আকাশ বাতাস গঙ্গা, যেদিকেই তাকাচ্ছি জ্যোৎস্না রাত, সবাই গেছে বনে, কিরকম একটা রোম্যান্টিক ফিলিংস হতে লাগলো। কিন্তু আমাকে তো কেমিস্ট্রি পড়তে হবে, আর্টস পড়লে তো চলবে না। কিন্তু আর্টস অ্যান্ড সায়েন্স
এটা এটা আবার আমাকে আমার একজন শিক্ষক বললেন, দেখো সায়েন্স যখন আর্টস যায় বলে উনি রাজশেখর বসুর কথা বলেন, পরশুরাম। একেবারেই তাই, কেমিস্ট্রির লোক তো। হ্যাঁ, বললেন দেখো সায়েন্স তোমাকে যুক্তি দেবে, তোমাকে তোমাকে কন্ট্রোল দেবে এবং তোমাকে ভাবতে শেখাবে। তোমার মানে তুমি একটা লাগানো ঘোড়ায় উঠবে, ট্রেন্ড হর্স। আর যদি শুধুই সাহিত্য করো, সে এমন বন্যা হয়ে যাবে, ভেসে যাবে, কারোরই কাজে লাগবে না। তখন তো আর বাবা তো আমাকে কেমিস্ট্রি ছাড়া আর কিছু পড়াবেন না। তা আর কেমিস্ট্রি আমার ভালোও লাগে। তাই স্কুল থেকে বেরিয়ে প্রথমে গেলাম বঙ্গবাসী কলেজে। বঙ্গবাসী কলেজে কেন? বঙ্গবাসী কলেজ তখন স্বাধীনতা আন্দোলনের তার বিরাট ভূমিকা ছিল, প্রতিষ্ঠাতা যিনি। এবং বঙ্গবাসী কলেজ তখন মানে 3 তলা একটা বিরাট 4 তলা বাড়ি, ভালো ভালো অধ্যাপক আছেন। আর বিশেষ করে বাবার বন্ধু ছিলেন একজন বিখ্যাত ডাক্তারবাবু, FRCS। তার 2 ছেলে বঙ্গবাসীতে লেখাপড়া করেন। তিনি বললেন তোমার ছেলেকে আমি বঙ্গবাসীতেই ভর্তি করাবো। আমি বঙ্গবাসীতে ভর্তি হলাম এবং বঙ্গবাসীতে ভর্তি হওয়ার ফলে আমার খুব লাভ হলো। সেখানে আমি কয়েকজন অধ্যাপককে পেলাম, বিশেষ করে ডক্টর সুশীল বোস, যিনি কেমিস্ট্রি পড়াতেন। আমাকে কিরকম অদ্ভুত ভালোবেসে ফেললেন। এই পাঁচশে তার বাড়ি ছিল। উনি বললেন রোববার তুমি সকালবেলা স্নান টান করে আমার বাড়িতে চলে আসবে, এখানেই খাওয়া দাওয়া করবে, এখানেই তোমাকে আমি তৈরি করব। উনি খাতা দেখতেন পরীক্ষা, আর আমি গিয়ে খাতার ওই চেক করতাম নম্বরগুলো টোটাল। আর বেশ ভালো খাওয়া দাওয়া হতো। প্রথমে একটা অমলেট ডাবল ডিমের, তারপরে একটু টোস্ট ছিল। তখন তো খেতে ইচ্ছে করে, তাই না? তারপরে খুব খাওয়া হলো, তারপরে দেখা হলো, তারপরে বিকেল সন্ধ্যেবেলা বেরিয়ে এলাম। এই যে কেমিস্ট্রি। তারপরে চলে গেলাম স্কটিশে গিয়ে আবার আরেকটু শান দেওয়া হলো। কিন্তু এই স্কটিশ থেকেই এলো মানে লেখার একটা ব্যাপার। সেই ব্যাপারটা কিভাবে হলো? আমাদের পাড়ায় এক ভদ্রলোক ছিলেন, তিনি বোর্ড অফ সেকেন্ডারিতে চাকরি করতেন এবং তিনি একজন ফাইন্যান্সার জোগাড় করেছেন। এখন যেখানে কমলালয়ের দোতলায়, 3 তলায় বা দোতলায় তার একটা অন্য কারবার ছিল। তিনি ব্লক ইত্যাদি লিথো প্রিন্ট এইসব করতেন। তিনি একটা সিনেমা কাগজ করবেন। তা এই আমার পাড়ার দাদা, তার নাম ছিল খগেনদা। খগেনদা বলে লেগে যাও। এই প্রথম আমার বাণী রূপা বলে কাগজ, সেই বাণী রূপা একটা গল্প লেখো। সেই প্রথম আমি গল্প লিখলাম, পরিতোষের সিনেমা। ও আচ্ছা, আমার কাছে যেটা ছিল যে সঞ্জয় ছদ্মনামে জীবিকার না সন্ধানে, না না, ওর আগে লেখা আছে। হ্যাঁ, পরিতোষের সিনেমা। এইবার পরিতোষের সিনেমাটা যখন আমি লিখেছি, তখন আমি কিন্তু ক্যালকাটা কেমিক্যালে কেমিস্ট্রির চাকরি করছি। ও, এবং আমাকে অত্যন্ত ভালোবাসতেন আমার ওপর যিনি কেমিস্ট ছিলেন, রবি বসু। তিনি ক্রিকেট প্লেয়ারের মতো তার চেহারা, সাদা পোশাক পরে আসতেন। এবং তাকে আমি একটু পড়তে দিয়েছিলাম। উনি থেকে এত অ্যারিস্টোক্রেটিক, খুব আস্তে আস্তে কথা বলতেন। আমি পরের দিন আমার পাশে এসছেন এবং ওই ল্যাবের যে টেবিল, লম্বা টেবিল, পিপেট বুড়েট সব টাস টাস করছে, বুড়ের মারা জ্বলছে। উনি আস্তে আস্তে আমার কাঁধের কাছে এলেন, ফিসফিস করে বললেন, লেখাটা চালিয়ে যাও, হবে মনে হচ্ছে। তাই এই হলো পরিতোষের সিনেমা, প্রথম আমার পানিরূপার গল্প। পানিরূপা উঠে গেল, ক্যালকাটা কেমিক্যাল থেকে আমি সরকারি চাকরিতে ঢুকলাম। এই সরকারি চাকরিতে এইখানে বলে গডস ব্লেসিং, বা যে যেখানে নিয়ে যাবে। এইখানে আমি আবার কয়েকজন ভারী উচ্চপদস্থ কর্মচারী, তাদের খুব সাহিত্য অনুরাগ ছিল। আমরা সে শনিবার এক তিনি ছিলেন অমলকান্তি ভট্টাচার্য। আমি তাকে ভুলবো না কোনোদিন। তিনি ভীষণ সাহিত্য প্রেমিক ছিলেন। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। তা ধরুন এখানে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস মিলে গেল। আমি তাকে পেলাম, তিনি ভীষণ সাহিত্যের ভক্ত। তিনি রোজ সকালবেলা উঠে 2 পাতা কবিতা লেখেন এবং সেটা আমাকেই শোনান, আমি সমজদার। এবং ওখানে 9th ফ্লোরে যে অফিসার্সদের যে একটা সেকশন, সেখানে ওর ঘরেই প্রত্যেক শনিবার আমাদের সাহিত্য সভা বসলো। আমাকে বললেন, সঞ্জীব তুমি একটা নামের ব্যবস্থা করো। নাম দিলাম ওয়েসিস।
এবং ওয়েসিসে বলে একটা পত্রিকাও বেরিয়ে গেল। সেই সময় আবার আমি এমন একটা দায়িত্বপূর্ণ পদে আছি, পশ্চিমবাংলায় শিল্প বিস্তার, তার জন্যে জেলায় 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 কী করা যায়, কী করতে পারা যায়, এবং বেকারদের চাকরি। এইখানে একটা কথা বলি, যখন এইসব হচ্ছে তখন আমার মনে হলো যে আমি আমি তখন কিন্তু অমৃতে দুটো গল্প বেরিয়েছে। তার মধ্যে একটা গল্প হচ্ছে এখানে নকশালদের গ্রেট কিলিং হয়েছিল জন্মাষ্টমী, বড়নগর কিলিং, মানে রাশি রাশি মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল আমার চোখের সামনে, এবং সেই রাতটা আমি ভুলিনি। এবং সেই তার উপরে আমার একটা গল্প আমি লিখেছিলাম। সেই গল্পটা এখানে নর্থ সুবর্বন হসপিটালে একজন ডেলিভারি কেস, ওই রকম অবস্থায় সেই রাতে, ঘুটে রাতে, চতুর্দিকে জ্বলছে, সব বোম পড়ছে, সেই অবস্থায় একজন রিক্সাওয়ালা বলল, কোনো ভয় নেই, আপনার স্ত্রীকে নিয়ে যাব। একজনের স্ত্রীর লেবার পেন উঠেছে, আপনার স্ত্রীকে নিয়ে যাব। আমিও সঙ্গে গেলাম হসপিটালে, তাকে অ্যাডমিট করা হলো। ভোরবেলা তার একটি সন্তান হলো, এবং একই সঙ্গে দুটো ডেড বডি ওই হসপিটাল থেকে বেরিয়ে এলো, কিল্ড। হ্যাঁ, তো এইটার ওপর গল্প, এই গল্পটা অমৃততে বেরোলো। দ্বিতীয় গল্পও বেরোলো। তৃতীয় গল্পে ভবানী দা, হ্যাঁ, ভবানী মুখোপাধ্যায়, তিনি ভীষণ ভালোবাসতেন আমাকে। তারও একটি কাগজ ছিল, তিনি রেলের উচ্চপদস্থ ছিলেন। তিনি বললেন, সঞ্জীব, তোমার এই গল্পটা খুব ভালো হয়েছে, তুমি এটা দেশ পত্রিকায় নিয়ে যাও। আমি একটা চিঠি লিখে দিচ্ছি বিমল করকে। তা আমি তখন আমার সেই গল্পটা নিয়ে দেশ পত্রিকায় এলাম। এখানে বিমলদা একটা অ্যারিস্টোক্রেটিক মানুষ, সাদা ধুতি, পাঞ্জাবি, দুর্দান্ত সাহিত্যিক। তিনি ছোট গল্পই দেখেন দেশ পত্রিকার, তিনি সব ওই বিভাগে। আমি গেলাম, এরকম করে চোখ তুলে তাকালেন, হাতে সিগারেট, তিনি গল্প ভীষণ কারেকশন করতেন, পড়তেন। আমাকে বললেন, কি চাই? হ্যাঁ, একটা গল্প এনেছ। হাতের ইশারা করলেন, গল্পটা রাখলাম, আর কিছু কথা বলছেন না। আমি বললাম, কবে আসবো? 1 মাস পরে। আমি বেরিয়ে যাচ্ছি, শুনুন। আমাকে তখন, আপনি শুনুন। আমি গেলাম, আপনি কি করেন? আমি বললাম যে আমি এই সরকারি চাকরি করি, পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জেলায় এবং সর্বত্র কি করে মানুষের মানে ইন্ডাস্ট্রি করা এবং জীবিকা বাড়ানো। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা রেখে যান। ফোন নাম্বারটা রেখে আমি তো আমার নিউ সেক্রেটারিয়েটে অফিস, সেখানে নিচের তলায় আমি এসে বসলাম। ফোনটা বেজে উঠলো। আমি বিমল কর বলছি, একবার আসতে পারবেন? আমি এইমাত্র ঢুকলাম, আবার আসতে। আপনি সাংঘাতিক অবস্থা, প্রায় দৌড়চ্ছি। দৌড়তে দৌড়তে আনন্দবাজারে গেলাম, গিয়ে তো বিমলদার সামনে উঠলাম। এবার উনি বললেন, বসুন বসুন। সামনে বসলাম। এবার একটা সিঙ্গাড়া, 1 কাপ চাও পেলাম। এবার একটা চিরকুট আমার দিকে গিয়ে দিলেন। তার উপর লেখা রয়েছে, দেখেন, জীবিকার সন্ধান পশ্চিমবঙ্গ। আমি বললাম এটা। বললেন যে আপনি দেশ পত্রিকায় ধারাবাহিক লিখবেন, জীবিকার সন্ধান পশ্চিমবঙ্গ। বলে আমাকে সাগরময় বাবু, তারপরে যিনি সাগরদা, তার কাছে নিয়ে গেলেন। বললেন, এই সঞ্জীবকে আমি এই বিষয়ে লিখতে। বললেন, হ্যাঁ। এইবার ছদ্মনাম নিলেন কেন? সরকারি চাকরি করি। ও আচ্ছা, সরকারি চাকরি করি। এইবার হলো কি, আমি বললাম, ঠিক আছে, আমার গল্প তো ছাপলেন না, আমার ঘাড়ে এইরকম একটা চাপানো হলো, টেকনিক্যাল লেখা। আমিও দেখাচ্ছি মজা। আমিও ওই জন্য প্রত্যেকটা জেলা ধরে সেই জেলার ভেতরে ঢোকার, শিল্প টিল্প মুখ তমুখ হ্যানত্যানে ঢোকার আগে একটুখানি সাহিত্য করে নিলাম। সেই জেলা করতে গেলেও তার কি ইতিহাস অমুক তমুক। জীবিকার সন্তান খুব জমে গেল, হই হই রই রই একদম ব্যাপার। সাগরদা একদিন বেরিয়ে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, ফাটিয়ে দিচ্ছ? আমাকে, হ্যাঁ, লেখা তো এমনি হলো না, এটা হলো। বলে, এটাই কি কম কিছু? তারপরে সেই জীবিকার সন্ধান বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর এইবার আমার যে গল্পটা, সেটা তো রয়েছে ওখানে। বিমলদা, তখন বিমলদা আমার গল্পটার ভবিষ্যৎ। তখন উনি আমাকে বলছেন, প্রথম গল্প তো আমরা ছাপি না, তুই আর একটা লেখ। আমি বললাম, ঠিক আছে, আর একটা লিখলাম। এই করতে গিয়ে হলো কি, শ্বেত পাথরের টেবিল। বাবা, হ্যাঁ, এই ইতিহাস তৈরি হয়ে গেল এখানে। সে কি বলে জানো, ব্রেক থ্রু। হ্যাঁ, এবার আবার আপনারা বলেন না, পেছন ফিরে তাকানো নয়, নো লুকিং ব্যাক। সেই অবস্থা হলো। এবং তারপরে লিখে 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 রসে বসে, তারপরে মাপাহাসি চাপা কান্না। কলিকাতা আছে, কলিকাতাতেই
করতে করতে একবারে মানে আষ্টে পৃষ্ঠে লেখা, হ্যাঁ, লিখতে লিখতে তারপরে লোটা কম্বল। এই এপিকটা কবে মনে হলো যে ধরি? আর না, এসব সাগরদা। আমি যে এত আমি তো অসহায় মানুষ, আমার তো কেউ ছেলেবেলায় ছিলেন না, একলা চলরে। তা আমাকে অনেকে বড্ড ভালোবাসতেন। সাগরদা কেন জানি না, খুব গম্ভীর লোক তো, খুব ওরকম সম্পাদক কোনো ইতিহাসে নেই। এবং উনি আমাকে ভীষণ ভালোবেসে ফেললেন, বললেন আমি ছাড়বো না, তোমাকে ধারাবাহিক লিখতে হবে। এইবার তো আমি যখন লিখছি লোটা কম্বল, তখন ওই দেশ পত্রিকায় সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন প্রথম আলো, বুঝলেন, দুজনের চলছে। আর এদিকে আনন্দবাজারে আমার এটা কি এরকম ও 14 ঘন্টা পড়েছে, আমিও 14 ঘন্টা পড়বো না, এখানে অনেক কম্পিটিশন হচ্ছে। আবার এখানে আনন্দবাজার সেই সময় একটা রেটিংস নিত কোন প্রতিষ্ঠানের দ্বারা। সে সাগরদা একদিন আনন্দে লাফাচ্ছেন, সঞ্জীব তুমি কিন্তু ছাপিয়ে গেছো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেগুলো আত্মপ্রশস্তি হয়ে যায়। যাই হোক, কিন্তু এইদিকে তো আমার আনন্দবাজারের রসে রসে চলছে, হ্যাঁ। এবং সেই সময় আমার পারিবারিক অবস্থা, আমার বাবা ক্যান্সার। লেখক হিসেবে আপনার উত্থান দেখে গেছেন তার মানে আপনার বাবা? হ্যাঁ, ওইটুকু দেখে গেছেন। কিন্তু তারপরেই যে ধরুন, এরপরে সাগরদা একটা অদ্ভুত কাণ্ড করলেন। প্রথমেই বললেন, আমি বুঝতে পারছি পশ্চিমবঙ্গ সরকার থেকে এইখানে এসছো, তোমার একটু চাপা চাপা লাগছে না, আচ্ছা ফুটকেস গুছিয়ে ফেলো। সাগরদা কি ব্যাপার, তোমাকে আমি সমুদ্রে পাঠাবো। বলেই বললেন যে আন্দামানের ডেভেলপমেন্ট কমিশনার চিঠি দিয়েছে, একজন সাংবাদিককে পাঠাতে হবে, তারই জাহাজে করে 553টা আইল্যান্ড ঘুরবে এবং তারপরে লিখবে। এই বেরোলো আমার ভারতের শেষ ভূখণ্ড। হ্যাঁ, ধারাবাহিক হলো, তারপরে বই হলো। আমি বললাম এখানেই শেষ হলো। তারপরে একদিন ডেকে বললেন, এবার তোমাকে ওয়ার্ল্ড ট্যুরে যেতে হবে। কি ব্যাপার, রাজীব গান্ধী লন্ডন থেকে একদম মেক্সিকো অব্দি কী সব করতে করতে যাবেন, তোমাকে যেতে হবে। সাগরদা আপনার পায়ে ধরছি, আমি পারবো না। বললেন ওসব চলবে না, আমি দিল্লিতে আমাদের নীরেন্দার ভাই ছিলেন, তাকে আমি বলে দিচ্ছি, সে তোমাকে গাইড করবে। এবার রাত্রিবেলা 8:30 না 9টার সময় ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্লেনে তো আমাকে উঠিয়ে দিলেন। আর আমার এক পাশে বসে আছেন নেহেরু পরিবারের এক মহিলা, আর ডান পাশে বসে আছেন আর এক সাংবাদিক মহিলা, তিনি হরিয়ানার বোধহয়। আমি মাঝখানে বোকার মতো বসে আছি। প্লেন ছাড়লো এবং প্রথমে লন্ডনে ভোরবেলা নামলো, তারপর সেখানে শেষ হলো, হয়ে ওইখান থেকে একদম ডিরেক্ট টানা ফ্লাইট মেক্সিকো। হ্যাঁ, এবার প্রথমে বারমুডায় পেট্রোল নেবার জন্য নামলো। যখন নামবে ওই যে বারমুডা ট্রায়াঙ্গেল, এবং সত্যিই তাই, দুপুরবেলা দেখলাম আটলান্টিক ওশান। সেই আটলান্টিক ওশানের স্রোত মাঝ সমুদ্রে এখানকার মতো উত্তাল নয়, যেন কুঞ্চিত ত্বকের মতো। আর সেখানে ওই দু একটা সাদা সাদা ফ্লিট চলে যাচ্ছে। দুপুরের রোদটা কেমন কেমন যেন, আকাশটা কীরকম যেন ধোঁয়াটে ধোঁয়াটে, জমিটা যেন কীরকম কালো কালো। এয়ারপোর্টে কেউ নেই, যেখানে পেট্রোল নিতে নেমেছে, একজন সুইপার ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছে। আমার পুরো ব্যাপারটাকে মনে হলো ভুতুড়ে ইরি। আমি যেন সত্যিই মনে হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গলেই এবার ঢুকে পড়বো। এখান থেকে গিয়ে তো মেক্সিকোয় নেওয়া হলো, এবং সেখান থেকে আমরা গেলাম ঘুরতে ঘুরতে মায়া সভ্যতা। এইখানেই আমার আর একটা বইয়ের উপাদান পেয়ে গেলাম, তাই তো, মায়া সভ্যতা, মায়াদের উপর একটা বিরাট বিরাট এইভাবেই আর কি একটা। যাই হোক, সেটা হচ্ছে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, তাই তো। ইচ্ছা থাকলে, কিন্তু ইচ্ছা থাকলে তো হবে না, পরিশ্রম করতে হবে, অসম্ভব পরিশ্রম করতে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর রাত জাগতে হবে, প্রচুর পরীক্ষা নিরীক্ষা করতে হবে, নিজের গদ্যটাকে ঝরঝরে করতে হবে, ঠিক কোন স্টাইলটা ঠিক অ্যাপ্লিকেবল হয়, এবং বিশেষ করে উপন্যাস বা গল্পের ক্ষেত্রে একটা টাইট ফ্রেমওয়ার্কের মধ্যে মুভ করতে হবে, এবং দেখতে হবে সেটা যেন হাতছাড়া না হয়ে যায়। কিন্তু তার মধ্যে একটা বক্তব্য থাকবে, সেটা যেমন ইতি পলাশ, ইতি তোমার মা, শিউলি, ডোরাকাটা জামা, হ্যাঁ, রুকুসুকু, হ্যাঁ। আর ইতি তোমার মা আমার এখনো মানে, আমার বুলেট খুব, বুলেট আমার হারিয়ে গেছে জানেন। আচ্ছা, বুলেট কেন? কিশোর রচনা সম্ভার যেটা তাতে আছে, যে আছে বুলেট, হ্যাঁ,
আমাকে সেদিনে এই যে 2 নম্বর খণ্ডে আছে। তাই, হ্যাঁ। থ্যাংক ইউ সো তাতে হেডমাস্টারের সবকটা গল্প আছে, হেডমাস্টার মশাইয়ের কাণ্ড, হ্যাঁ। তাতে বুলেটও আছে, রাবণ বতও আছে। কেন বলছি আপনাকে, এই যে একটা যারা ওই মাইম, কি অর্গানাইজেশনটার নাম, তারা আমাকে ওই যে যারা মুখ অভিনয় করে, তারা আমার কাছে কয়েকদিন আগে ফোন করলো, ওরা বুলেটটাকে মাইমে নিয়ে আসবে। আচ্ছা। সেইটা তাই বললো আপনারা করুন, আমার কোনো আপত্তি নেই, ওই একটা চিঠি লিখে আনবেন, আমি করে দেবো। তাই এই যে বুলেট, আর এই যে লেখাগুলো ছোটদের, এই ছোটদের লেখাগুলো লিখতে বসলেই আমার এই ভ্যালুজের কথা মনে পড়ে। একটা একটা শুধু আমাদের শৈশবটা বড্ড ভালো হয়ে গেছিল তার জন্য। আমি আর বেশি সময় নেব না, শেষ দুটো প্রশ্ন করছি। বরানগর, কাছে পিঠেই রামকৃষ্ণ মিশন, এই ইতিহাস সমৃদ্ধ এই জায়গা, কিন্তু তার মধ্যে আপনি বড় হচ্ছেন, প্রেম ঢুকছে, প্রেম ভাব আসছে, কিন্তু সরাসরি আধ্যাত্মবাদ এসে কড়া নাড়লো কবে? ও গুড, ভেরি গুড প্রশ্ন। আমি যখন স্কটিশ থেকে বেরোলাম, খুব ইন্টারেস্টিং, এই দেখুন ভালো প্রশ্ন করেছেন। স্কটিশ থেকে বেরিয়ে তো রেজাল্ট বেরোবার সময় 3 মাস ফাঁক। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো আপনাকে বললাম, এই কুটিঘাটের রাস্তার উপর দিয়ে, ওখানে গান পয়েন্ট, অ্যান্টি এয়ারক্রাফট গান, আকাশে প্লেন উঠছে। যেদিন হাতিবাগানে বোম পড়লো সেদিন আমার বাবা, চাঁদের আলোর রাত, ফুটফুটে বাবা ছাদে দাঁড়িয়ে বোম পড়া দেখছেন, আর জ্যাঠামশাই চিৎকার করছেন ওরে নেবে আয়, আর হাতিবাগানে বোম পড়লো, আমাদের সব কাঁচের জানলা ভেঙে গেল, তাই তো। তা এই যে এই যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে হচ্ছে, তা সেই সময় এইগুলো নিয়ে তো আমি বড় হচ্ছি, যে জীবনের ইত্যাদি ইত্যাদি। তা আমি যখন স্কটিশ চার্চ কলেজে পড়ছি, তখন আমার কাছে খুব অদ্ভুত, যেন ভগবান পাঠিয়ে দিলেন। স্টেটসম্যান সেই সময় করেছিল কি, ওয়ার ফ্রন্টে যারা লড়াই করছে, দেখুন কীরকম ব্যবস্থা, তাদেরকে যত ফিলোসফার আছে, কান্ট, হেগেল, হিউম, ডেকার্ট, সকলের ফিলোসফির বই একবারে মানে মোটা 8 পেপারে ছাপা, যাতে জলে ভিজলেও কিছু হবে না, কার্ডবোর্ডের মতো, সেই রকম বই এক সেট, তারা ওই ফ্রন্টিয়ারে যারা যুদ্ধ করছে, জীবন মৃত্যু পায়ে বৃত্ত করে, তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য করেছিল। দেখুন কত অ্যারেঞ্জমেন্ট, তুমি পড়ো এবং জীবন সম্পর্কে উদাস হয়ে যাও। আমাদের পাড়ায় স্টেটসম্যানের একজন বিরাট ব্যক্তি ছিলেন, তিনি আমার, এই সঞ্জীব, এখন তো তোমার পরীক্ষার জন্য কলেজ বন্ধ, এই বইগুলো পড়ো বলে আমাকে এক সেট বই দিয়ে দিলেন। সেই বইগুলো পড়ে আমার হঠাৎ মাথায় মনে হলো, আচ্ছা আমি একটু প্রবন্ধ লিখবো, মানুষ। এবং সেটা কি, সেটা হচ্ছে ম্যান ইজ এ বাইপেড উইদাউট এনি উইংস, এই দিয়ে শুরু হলো, শেষও হলো। এইবার আমি এটা কোথায় নিয়ে যাব? উদ্বোধনের সম্পাদক স্বামী শ্রদ্ধানন্দ, একদিন গিয়ে গুটি গুটি কাঁপা হাতে তার কাছে তো ওটা দিলাম, উনি নিলেন না, ডাকে পাঠিয়ে দিয়েছে। এরপর আমার কাছে হঠাৎ একটা পোস্ট কার্ড এলো, আপনি যদি একদিন এসে সম্পাদক মহাশয়ের সঙ্গে দেখা করেন, আমার সঙ্গে দেখা করেন, স্বামী শ্রদ্ধানন্দ। আরে বাপ, গঙ্গায় স্নান টান করে ধুতি পাঞ্জাবি পরে যেন পুজো করতে যাচ্ছে, হাজির হলাম। সকাল 10টা, 10:30 হবে। এবার নিচে যে ওদের কাউন্টার, সেখানে হরিপদ মহারাজ, বিরাট দারুণ, আমি প্রেম রূপানন্দজি, তাকে গিয়ে পোস্টকার্ডটা দিলাম, উনি সেটা উপরে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পরে দেখি সিঁড়ি দিয়ে, আমি দেখতে পাচ্ছি সিঁড়ি দিয়ে তত্তর করে একজন অদ্ভুত উজ্জ্বল, খুব বড়, খুব লম্বাও নয়, খুব মাঝারি মাপের, কিন্তু ভারী উজ্জ্বল চেহারা, চোখে এরকম গোল্ড ফ্রেমের চশমা, কোথায় বলে তিনি আসছেন। এবং তার এই আগ্রহ দেখে আমি অবাক হলাম। এবার আমি যখন তাকে নিচু হয়ে প্রণাম করেছি, আমার দোকানে হাত রেখে হা হা করে হাসছেন। আমি বললাম, মহারাজ এত খারাপ লিখেছি যে আপনি এই হাসিটা শোনাবার জন্য আমায় ডেকে পাঠালেন? বললেন, না, আমি ভেবেছিলাম কোনো একজন বৃদ্ধকে দেখবো, চোখে ছানি কাটা চশমা, বয়স্ক মানুষ, তুমি তো সবই জীবন শুরু করেছো, চলো। এই তিনি আমাকে ইন দ্য ওয়ার্ল্ড অফ ঠাকুরমা স্বামীজি ঢুকিয়ে নিলেন। এর থেকে তো আর এসকেপ করতে পারলাম না।
ক্যালকাটা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে ফিলোসফিতে গিয়ে বললাম, দুজন অধ্যাপক বলে গেছেন, স্যার ম্যানেজ এ বাইপেড উইদাউট এনি উইংস কে বলেছিলেন? কার্লাইল। হ্যাঁ, অমুক তোমার যে নাম বললি, হ্যাঁ হ্যাঁ হতে পারে হতে পারে, বললাম কিছুতেই হলো না। সেইটা পরে স্বামী পূর্ণাত্মানন্দজি অনেক পরে উদ্বোধনে ছাপলেন, এটা বলেছিলেন কার্লাইল। তা আমার ওটা বেরোলো না, কিন্তু পরবর্তীকালে এই উদ্বোধনে আরেক সম্পাদক এসে শটান দেশ পত্রিকা অফিসে এসে আমার সামনে দাঁড়িয়ে বললেন, আপনারা যদি শুধু গল্পই লিখে যান তাহলে ঠাকুরমা স্বামীজিরা আপনাদের কলম থেকে না বেরোলে লোকে পড়বে কেন, লিখতেই হবে। এই আমার পরম পদ কমলে উদ্বোধনে ধারাবাহিক বেরোতে লাগলো। হ্যাঁ, এই আমি ঠাকুরের জগতে ঢুকে গেলাম। স্বামী শ্রুতানন্দজি আমাকে দীক্ষা দিয়ে আমেরিকায় চলে গেলেন। স্বামী এইবার সারদা মঠের মাতাজি, তিনি দেখুন মহারাজ এরকম হিউমার সব পড়তে ভালোবাসেন, আনন্দ, তারা মাতাজি আমাকে ডেকে পাঠালেন এবং আমার দুবার দীক্ষা হয়ে গেল, স্বামী শ্রদ্ধানন্দজির কাছে, মাতাজির কাছে। দুবার আমার দীক্ষা হলো, তন্ত্রেও আমার দীক্ষা হলো। পুরো ব্যাপারটাই একটা আধ্যাত্মিকতার দিকে চলে গেল। এখন আমি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার খর মোড়ে এই অবস্থায় আছি। কোথায় আছি আমি জানি না, তবে এইটুকু আমি জানি, যেখানেই থাকি কেউ একজন আমাকে দেখছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বাইবেলের একটি কথা আছে না, লিড মি দি ওয়ে, আর সেটা একটা অদ্ভুত নিউ টেস্টামেন্টে আমি খুঁজে পেয়েছি। এ টাইম টু ডাই, এ টাইম টু বি বর্ন, এ টাইম টু লাভ অ্যান্ড এ টাইম টু ক্রাই, এ টাইম টু ডাই অ্যান্ড এ টাইম টু বি বর্ন, এ টাইম টু বি অ্যালোন, এ টাইম টু বি উইথ ফ্রেন্ডস। এই যে আপনি ওটা সবকিছুর সময় আছে, সময় আছে, টাইম। তো সেই জন্যে আবার একটা গান আছে, সময় তো থাকবে না গো মা, কেবলমাত্র আশা রবে। এইবার গান চলতে লাগলো। রামকুমার বাবু আমাকে অত্যন্ত স্নেহভরে গ্রহণ করলেন এবং রামকুমার বাবুর সঙ্গে কত অনুষ্ঠান করেছি এবং কত এই ধর্মসভা টভা, রামকুমার বাবু, আমি, তারাকাবার আশ্রম উঠো, জীবনটা ঘুরে গেল জানেন, একটা বেশ জমজমাট হয়ে গেল। সেই জন্যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এটা যেন আমার কাছে, এবার মরে গেলে তো ওই যা হলো ধসে গেল, আবার গোড়ার থেকে সে শুরু করতে হবে, তাই না? হ্যাঁ। এইটাই একটা ভীতি। শেষ প্রশ্ন, ক্যামেরার পিছনে অচিন্তদা, ক্যামেরার পিছনে অপূর্বদা আমাদেরকে, রামকৃষ্ণের জন্য আমার মাথায় অচিন্ত কুমার সেনগুপ্ত ঘুরছিল, অপূর্বদা আমাদেরকে খাওয়ানোর জন্য খাবার দাবার এনেছে। এই প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন, কাটলেট ছোট গল্পটা ও, আপনি কি জেঠিমাকে খুব মিস করেন? ভীষণ মিস করি। কারণ কাটলেটের গল্পটা মজার হতে হতে শেষে গিয়ে এমন একটা জায়গায় শেষ হয়। না, আপনাকে আমি খুব সিনসিয়ারলি বলি, এই যে আমার এই যে বাল্যসঙ্গী, যে আমার এই বাঁদরে কামড়ানোর আঁচড়ানোর সময় একটা আয়োডেক্স লাগিয়ে দিয়েছিল, তারা তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আবার যখন এলো তখন তো সে বড় হয়ে গেছে এবং সে আমাকে বললে, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি তাহলে আত্মহত্যা করবো। দেখো, তখন তো আমি স্বামী শ্রদ্ধানন্দের কাছে সংকল্পবদ্ধ যে আমি সন্ন্যাসী হব। এই যে দু নৌকোয় আমি হঠাৎ মনে করলাম যে যে এই সাংঘাতিক এরকম ডিভোশন তো দেখা যায়নি, কিন্তু আবার দেখলাম জানেন, এইটাই শক্তি। আমি এটুকু বলতে পারি, আমার ওই স্ত্রী যদি আমার জীবনে না আসত তাহলে কিন্তু আমার সাহিত্যিক হওয়া হতো না। এই শক্তি ভূতে সনাতনী। এবং আপনি বিশ্বাস করুন, তার মৃত্যুর পর বড় ব্রেন টিউমারে মারা গেল। ক্যান ইউ ইম্যাজিন? প্রায় 1 মণ থেকে 2 মণ ফুল তার ডেড বডির ওপর। এবং এখানে সারদা মঠ, গৌড়ীয় মঠ, যেখান থেকে যত সন্ন্যাসিনীরা আছেন, আমার মৃত্যুতে হয়তো কেউ আসবে না, সব সেখানে হাজির হলেন। এবং যখন শ্মশানে নিয়ে গেছি তখন স্বামী বিশ্বনাথানন্দজি তিনি এসে আমার পাশে দাঁড়িয়েছেন, চিতা জ্বলছে, বেনারসি চিতা। কিছুক্ষণ পরে একটা গাড়ি এসে থামলো, সাগরদা এসে আমার সামনে এসে দাঁড়ালেন। এই যে ঘটনা, তখনও সাগরময় ঘোষ বেঁচে, হ্যাঁ, এই যে ঘটনা, কেন ইম্যাজিন? এগুলো আমি বলবো কাকে? আপনাকে পেয়েছি তাই বললাম, আমাকে ক্ষমা করবেন, এগুলো ভেরি পার্সোনাল, বলা উচিত নয়, কিন্তু বললাম।
তা কাটলেট তো আমাদেরও তা পার্সোনাল। সেই কাটলেট না, এই কাটলেটটা এতই সত্যি, তখন কোমায় চলে যায়নি, আমাকে বললো একটা কাটলেট খাওয়াবে। বিশ্বাস করুন আমি প্রথম দিন পারিনি, দ্বিতীয় দিনে আনবো কি, তখন তো কোমায় চলে গেল, আমাকে একটা কাটলেট খাওয়াবে। এই বইটার আবার মলা টেকেছিলেন সুধীর মৈত্র। সুধীরদা যে কি অসাধারণ ছবি আঁকতেন আপনি জানেন। এবং আমার আরেকটিও ওকে নিয়ে গল্প আছে, শেষ শাড়ি। শেষ শাড়ি। তার দুঃখ না পেলে কি লেখা আসে? হুম। দরজায় ধাক্কা না মারলে কি খোলে? চাবি রাইট সাইড অ্যান্ড লেফট সাইড আছে, কোন দিকে ঘোরালে খুলবে, ইউ আর টু নো ইট। না খুললে তো খোলা যায় না, না চাইলে যাতে পাওয়া যায় সে বোধহয় ভগবান, কিন্তু সেটা তো তার ইচ্ছা। তিনি নিশ্চয়ই মনে 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 চাও, মনে মনে পাও, বাইরে কোনো ধক্কা নিনাদ করো না। আরেকটা কি, খুব সাবধানে থাকুন। আমি ওই জন্য এই গানটাকে আমার জাতীয়, আমার জীবন সঙ্গী করেছি। এ ভাই যেটা দেখতে চলো, আগে ভি দেখো পিছে ভি দেখো, তাই না? একদম কোনো কোনো গান বড় দর্শন রেখে যায়। এ ভাই যেটা দেখতে চলো, আগে ভি দেখো পিছে ভি দেখো। শব্দের জাদুকর যখন কথা বলে তারপর তার শেষে আর নিজের কথা জুড়তে নেই। আজকে এখানেই থাক সহজ কথার এই পর্ব। আমাদের গেঞ্জি মংমেট বানায়, তাদের এখন বিজ্ঞাপন যাচ্ছে, দেখে নেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এটুকুনি বলার। আজকে রাতটা দারুণ ঘুম হবে, আজকে আমি আমার ঈশ্বরকে দেখে নিয়েছি। নমস্কার।